ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য রয়েছে এমএসসি নার্সিংয়ে 2023-এর কোশ্চেন পেপার। তুমি পোস্ট বেসিকের এক্সাম দাও বা এমএসসি, দুজনের জন্যই সিলেবাস কিন্তু সেম। এমএসসির কোশ্চেনে 10 থেকে 15 নাম্বার বাদ দিলে দুজনকেই কিন্তু একই সিলেবাস পড়তে হয়, তাই এমএসসি নার্সিংয়ের কোশ্চেন পেপারও সবাইকে দেখে নিতে হবে। তো চলো শুরু করি। এমএসসি নার্সিংয়ের কোশ্চেন প্যাটার্নেরও তোমরা দেখবে যে প্রথম 40 নাম্বারের কোশ্চেন ছোট সাবজেক্ট থেকে থাকে, তারপরে বাকি 60 নাম্বার থাকে বড় সাবজেক্ট থেকে। প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে এটা রয়েছে অ্যানাটমি ফিজিওলজি থেকে। এখানে বলছে যে এক্সোক্রিন এবং এন্ডোক্রিন গ্ল্যান্ড দুটো একসাথে কে কাজ করে। তো অপশনে গল ব্লাডার রয়েছে, স্প্লিন রয়েছে, লিভার এবং থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে। কিন্তু এই কোশ্চেনটা রয়েছে ভুল, অর্থাৎ কোশ্চেনের অপশনগুলো ভুল রয়েছে। এটার অ্যান্সার হবে প্যানক্রিয়াস। তো আমাদের আজকে প্রথমের কোশ্চেনই উইথড্র হয়েছিল আমাদের বোর্ডের তরফ থেকে। তাহলে এক্সোক্রিন এবং এন্ডোক্রিন দুটো গ্ল্যান্ড একসাথে কাজ করে প্যানক্রিয়াস। নেক্সট কোশ্চেন রয়েছে বাইল সল্টস ব্রেক আপ লার্জ মলিকিউলস ইন্টু স্মলার ওয়ান্স বাই আ প্রসেস কল্ড। বাইল সল্টের বড় মলিকিউলগুলো ছোট ছোট মলিকিউলে ভেঙে যায়, এই প্রসেসকে কি বলা হয়? কোলেস্টেরিক অ্যাকশন, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন, এন্ডোজেনাস সিনথেসিস এবং ইমালসিফিকেশন। অ্যান্সার হবে ইমালসিফিকেশন। ইমালসিফাই করা অর্থাৎ বড়গুলো ছোট ছোটোতে ভেঙে যাওয়া। আর এই যে অপশন এতে রয়েছে কোলেস্টেরিক অ্যাকশন, এটাকে বলা হয় বাইল প্রোডাকশন। তাহলে একটাতে প্রডিউস হচ্ছে এবং আরেকটাতে ব্রেকডাউন হচ্ছে। বাইল প্রডিউস হওয়াটাকে কোলেস্টেরিক অ্যাকশন বলা হচ্ছে, আর যেটা বাইল ব্রেকডাউন হচ্ছে সেটাকে ইমালসিফিকেশন বলছি। A fibrous connecting tissue that attached muscle to bone is called. মাসেলের সাথে বোন অ্যাড হলে তাকে কি বলা হয়? অ্যান্সার হবে টেন্ডন, এবং বোনের সাথে বোন যখন অ্যাড হয় তখন সেটাকে লিগামেন্ট বলা হয়। বোন প্লাস বোন ইকুয়ালস টু লিগামেন্ট। ব্যারোরিসেপ্টরস আর প্রেজেন্ট ইন। ব্যারোরিসেপ্টর কোথায় থাকে? অ্যাওটিক আর্চ, ক্যারোটিড সাইনাস, রুট অফ রাইট সাবক্লেভিয়ান আর্টারি, অল অফ দ্য অ্যাভাব। প্রত্যেকটা জায়গাতেই ব্যারোরিসেপ্টর প্রেজেন্ট থাকে এবং ব্যারোরিসেপ্টর মেনলি ব্লাড প্রেশারটা কন্ট্রোল করে। ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য ব্যারোরিসেপ্টর রয়েছে, এবং রেসপিরেটরি সেন্টারকে কন্ট্রোল করার জন্য বা রেসপিরেশন কন্ট্রোল করার জন্য রয়েছে কেমোরিসেপ্টর। দ্য সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ ইজ। সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ কোনটা? তোমাদের বলেছিলাম যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ রয়েছে, তাদের প্রত্যেকটা নাম্বার ওয়াইজ নাম এবং তাদের ফাংশনগুলো মুখস্থ করতে হবে। দেখো এখানটায় কোশ্চেন রয়েছে সেকেন্ড ক্রেনিয়াল নার্ভে। তাহলে ফার্স্ট ক্রেনিয়াল নার্ভ থাকে অলফ্যাক্টরি, অর্থাৎ এটা হচ্ছে 1। নেক্সট থাকে অপটিক, এটা 2। তারপরে অকিউলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন, ফেশিয়াল, এরকমভাবে পরপর রয়েছে টোটাল 12টা। তাহলে ট্রাইজেমিনাল নার্ভ হয় এটা নাম্বার 5। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, অপটিক নার্ভ। দ্য পার্ট অফ দ্য ব্রেন রেসপন্সিবল ফর কোঅর্ডিনেশন ইজ। কোঅর্ডিনেশনে রিলেট করে বা কোঅর্ডিনেশনে হেল্প করে আমাদের ব্রেনের কোন পার্ট? অপশনে রয়েছে পন্স, মেডুলা, সেরিবেলাম এবং সেরিব্রাম। অ্যান্সার কি হবে? অ্যান্সার সেরিবেলাম হবে। সেরিবেলাম আমাদের কোঅর্ডিনেশনে হেল্প করছে। বাকি যে পার্টগুলো রয়েছে তাদেরও কাজ আমাদের জানতে হয়। যেমন সেরিব্রাম রয়েছে, সেরিব্রামের কাজ হচ্ছে মেমোরি, ল্যাঙ্গুয়েজ, থট, এগুলোকে কন্ট্রোল করা। মেডুলার কাজ, মেডুলা হচ্ছে আমাদের বডির সব থেকে ইম্পর্টেন্ট যে সমস্ত ফাংশনগুলো, মানে যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য দরকার, যেমন হার্ট রেট, রেসপিরেশন, এগুলো সমস্ত কন্ট্রোল করে। তাই মেডুলা যদি কোনোভাবে অ্যাফেক্টেড হয় তাহলে কিন্তু আমরা মানুষকে বাঁচাতে পারবো না। পন্সের মধ্যে রয়েছে স্লিপ প্যাটার্ন, ঠিক আছে? তাহলে এই যে প্রত্যেকটা পার্টের কাজ, এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। নেক্সট কোশ্চেন রয়েছে সোশিওলজি থেকে। দ্য মুভমেন্ট অফ এন ইন্ডিভিজুয়াল ফ্রম ওয়ান সোশ্যাল গ্রুপ টু অ্যানাদার অ্যাট দ্য সেম লেভেল ইজ ডিফাইন্ড অ্যাজ। যখন সেম লেভেলে মুভমেন্ট হয় তখন আমরা তাকে হরাইজন্টাল বলি, যখন আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড হয় তখন সেটাকে আমরা ভার্টিক্যাল বলি। একটা রয়েছে ইন্ট্রাজেনারেশনাল এবং একটা রয়েছে ইন্টারজেনারেশনাল। একটা আমরা দেখি যে বাবা মা হচ্ছে যেই জায়গাতে বা যেই লেভেলে কাজ করছে,
তার সন্তানরা তার থেকে অনেকটা উঁচু লেভেলে যাচ্ছে। সেটাকে আমরা ভার্টিক্যাল মোবিলিটিও বলতে পারি বা ইন্টারজেনারেশনও বলতে পারি, অর্থাৎ জেনারেশনের চেঞ্জ হচ্ছে এবং তার মোবিলিটিও হচ্ছে। আর একটা দেখা যায় যে আমি এখন যেই পোস্টে কাজ করছি তারপর আমি আবার সেখান থেকে প্রমোশন হয়ে অনেকটা ওপরে গিয়ে পৌঁছলাম। তো সেই যে প্রমোশনটা হচ্ছে সেটা একটাই জেনারেশনের মধ্যে হচ্ছে, তো সেটাকে আমরা ইন্ট্রাজেনারেশনাল বলে থাকি। নেক্সট, রাইটস আর অলসো নোন অ্যাজ। রাইটস বলতে বা রাইটস নামে আমরা আর কাকে চিনি? ফোকোয়েস, সেরিমনিজ, মোর্স এবং এটিকেটস। সেরিমনিজকে রাইটস বলা হয়। ফোকোয়েস, মোর্স এগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ সোশ্যাল নর্ম, যার মাধ্যমে আমরা সোশ্যাল কন্ট্রোল করে থাকি, অর্থাৎ সোসাইটিকে কন্ট্রোল করার জন্য কিছু নর্মস রয়েছে, যার মধ্যে ফোকোয়েস পড়ে, মোর্স পড়ে, যার মধ্যে তোমার ট্যাবুজ রয়েছে, লজ রয়েছে, এগুলো সমস্তই হচ্ছে সোশ্যাল নর্ম। আর সেরিমনিজকে আরেকটা নাম আমরা রাইটস বলেও চিনি। অ্যাকর্ডিং টু থার্ডস্টোন, হাউ মেনি প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস আর দেয়ার? এখানে টোটাল 7টা মেন্টাল অ্যাবিলিটি রয়েছে। এটার অ্যান্সার অপশন সি 7 হবে। অ্যাকচুয়ালি এই 7টার মধ্যে তোমার নাম্বার পড়ে, ভার্বাল কম্প্রিহেনশন পড়ে, স্পেস ফ্যাক্টর রয়েছে, মেমোরাইজ রয়েছে, ওয়ার্ড ফ্লুয়েন্সি রয়েছে, রিজনিং রয়েছে এবং লাস্ট অফ অল পারসেপচুয়াল স্পিড, অর্থাৎ এবিলিটি টু নোট ভিজুয়াল ডিটেলস। তো এই 7টা প্রাইমারি মেন্টাল অ্যাবিলিটিস নিয়ে আমাদের থার্ডস্টোন একটা থিওরি দিয়েছিলেন। তো তার মধ্যে টোটাল 7টা মেন্টাল অ্যাবিলিটিস রয়েছে। নেক্সট পাতায় চলে এসো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু ইন ইড? আইডি, ইড, ইগো এবং সুপার ইগো। আমরা ফ্রয়েডের 3টে থিওরি জানি, ইড, ইগো, সুপার ইগো। তাহলে নিচের কোনটা ইডের মধ্যে পড়ে না? ইট ইজ বেসড অন দ্য প্লিজার প্রিন্সিপাল। ইড অবশ্যই প্লিজার প্রিন্সিপালের ওপরে কাজ করে। ইট ইজ প্রেজেন্ট অ্যাট বার্থ থেকেই আমাদের ইট প্রেজেন্ট থাকে। ইট ডিলস উইথ আওয়ার কনসাসের সাথে কাজ করে কি? সুপার ইগো। সুপার ইগো অর্থাৎ যেটাকে আমরা বলি পারফেকশন প্রিন্সিপাল। আর লাস্টে রয়েছে ইট কন্টেন্স অ্যাগ্রেসিভ ইনস্টিক্ট। অবশ্যই অ্যাগ্রেসিভ ইনস্টিক্ট, কারণ বেসিক নিড ফুলফিল না হলেই তখন একটা অ্যাগ্রেসিভনেস চলে আসে। তাহলে এটার অ্যান্সার অপশন বি হবে। ইট, ইগো, সুপার ইগো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইট যেরকম প্লিজারের ওপরে কাজ করছে, ইগো কাজ করছে আমাদের রিয়েলিটি প্রিন্সিপালের ওপর এবং সুপার ইগো কাজ করছে আমাদের পারফেকশন প্রিন্সিপালের ওপরে, বা সেটাকে আমরা কনসায়েন্স নামেও জেনে থাকি। নেক্সট, উইন উইন অ্যাপ্রোচ। উইন উইন অ্যাপ্রোচের ক্ষেত্রে কি হয়? উইন উইন হয়, উইন লস হয় এবং লস লস অ্যাপ্রোচ হয়। এই 3 রকমভাবে ভাগ রয়েছে। তো উইন উইন অ্যাপ্রোচের ক্ষেত্রে কি হয়? দুটো যে পার্টি রয়েছে দুজনেই কি চাইছে? যে দুজনেরই কিছু না কিছু লাভ হয়। তাহলে উইন উইন অ্যাপ্রোচের ক্ষেত্রে বোথ পার্টিজ লুক ফর সলিউশন, দুজনেই সলিউশনের দিকে যাবে এবং দুজনেরই কিছু না কিছু লাভ হচ্ছে। যদি দুজনের কারোরই না লাভ হয়, দুজনেরই যদি ক্ষতি হয়, তখন সেটাকে আমরা লস লস অ্যাপ্রোচ বলি। আর যদি তাহলে দুজনেরই লস হয়ে গেল, কারোরই কোনো লাভ হলো না। আর একটা হয় উইন এবং লস, তো সেক্ষেত্রে কি হচ্ছে? একজনের লাভ হচ্ছে, একজনের ক্ষতি হচ্ছে। ব্যাকটেরিয়াল স্ট্রাকচার ইনভলভ ইন রেসপিরেশন ইজ। রেসপিরেশনে কোন ব্যাকটেরিয়াল স্ট্রাকচার ইনভলভ থাকে? এটা হচ্ছে মেসোজোম। মেসোজোমের ফাংশন হলো রেসপিরেশনে হেল্প করা। টক্সিক শক সিনড্রোম ইজ কজড বাই দ্য টক্সিন অফ। টক্সিক শক সিনড্রোম কোন টক্সিনের কারণে হয়ে থাকে? স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, ই কোলাই, ভিব্রিও কলেরি এবং ক্যান্ডিডা। তাহলে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের জন্য টক্সিক শক সিনড্রোম হয়। ফাঙ্গাল ইনফেকশন ইজ। ফাঙ্গাল ইনফেকশন কোনটা? ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস, অ্যাথলেটস ফুড, টাইফাস ফিভার। বুঝতেই পারছো অ্যাথলেটস ফুডের ক্ষেত্রে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। When food materials are preserved at a temperature just above freezing temperature, the process is called. আচ্ছা, এখানে বলছে যে আমরা ফুড মেটেরিয়ালকে ফ্রিজ করছি না, ঠিক ফ্রিজিং টেম্পারেচারের উপরে স্টোর করছি, তো সেটাকে কি বলা হয়? ফ্রিজিং, পাস্তুরাইজেশন, চিলিং এবং ফ্রস্টিং। তাহলে ফ্রিজিং তো হবে না, কারণ ফ্রিজিং টেম্পারেচারে পৌঁছচ্ছে না। পাস্তুরাইজেশনে আমরা মিল্ক পাস্তুরাইজ করে থাকি, যেটা 63 ডিগ্রি টেম্পারেচারে হয়, তাহলে এটাও ফ্রিজিং এর মধ্যে পড়বে না, তাহলে এটাকে আমরা চিলিং বলবো। ফ্রস্টিংয়ে যে ক্ষেত্রে ফ্রস্ট হয়, ফ্রস্ট ফর্মেশন হয়, সেটাকে ফ্রস্টিং বলা হয়। আর এটাকে আমরা চিলিং বলবো, যেখানে ঠিক ফ্রিজ হলো না, ফ্রিজের আগের অবস্থাতে থাকে। নেক্সট, মোস্ট কমনলি অ্যাফেক্টেড ভালভ ইন রিউমাটয়েড হার্ট ডিজিজ। রিউমাটয়েড হার্ট ডিজিজের ক্ষেত্রে কোন হার্ট ভালভ সবথেকে বেশি অ্যাফেক্টেড হয়? অ্যান্সার হবে মাইট্রাল ভালভ। শিহান সিনড্রোম ইজ। শিহান সিনড্রোম কাকে বলা হয়? শিহান সিনড্রোমে অপশন রয়েছে ইরেডিয়েশন ড্যামেজ অফ পিটুইটারি গ্ল্যান্ড, স্ক্যারেড পিটুইটারি অ্যাডিনোমা,
পোস্টপার্টাম পিকুইটারি নেক্রোসিস, সার্জিক্যাল রিমুভাল অফ পিটুইটারি গ্ল্যান্ড। তো এটার অ্যান্সার হচ্ছে পোস্টপার্টাম পিটুইটারি নেক্রোসিস। পোস্টপার্টাম পিরিয়ডে পিটুইটারি নেক্রোসিস হলে তাকে শিহান সিনড্রোম বলা হয়। হাইয়েস্ট ইনসিডেন্স অফ একটোপিক প্রেগনেন্সি ইজ ইন। একটোপিক প্রেগনেন্সি সব থেকে বেশি কোথায় হয়? অ্যাম্পুলা, ইসথমাস, ওভারি, ফিমব্রি। যেহেতু প্রেগনেন্সির পরে মানে প্রেগনেন্সির যে ফার্টিলাইজেশন হচ্ছে সেটা অ্যাম্পুলার পার্টে হয়, তো কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে অ্যাম্পুলার পার্টে ফার্টিলাইজেশন হলো সেখানেই ওটা ইমপ্ল্যান্ট হয়ে যাবে, সেখানেই থেকে যায়, সেখান থেকে আর এগিয়ে আসছে না। তো সেই কারণে সব থেকে বেশি একটোপিক প্রেগনেন্সি আমরা অ্যাম্পুলারি পার্টেই দেখতে পাবো। Which term represents a pair of contrasting characters? কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স কোথায় দেখা যায়? হেটেরোজাইগাস, হোমোজাইগাস, কনডমিনেন্ট জিনস আর অ্যালিওমর্স। কন্ট্রাস্টিং ক্যারেক্টার বলতে এখানটায় যেরকমভাবে হয় না যে এরকম ডাবল এ হয়, এরকমভাবে দুটো এ হয়, এগুলোকে আমরা হোমোজাইগাস বলি। যে হোমোজাইগাস বলছি, হোমোজাইগাসটা এরকমভাবে হয়। হেটেরোজাইগাসের ক্ষেত্রে এরকমভাবে হয়, একটা একটা দুটো মিলিয়ে। আর কন্ট্রাস্টিং ক্যারেক্টার বলতে বোঝায় যে দুটোতে দুটো অপোজিট, মানে একটা হোয়াইট হলে আরেকটা ব্ল্যাক হবে, বুঝতে পারলে? এরকমভাবে কন্ট্রাস্টিং ক্যারেক্টারের যখন পেয়ার হয় তখন সেগুলোকে অ্যালিওমর্ফ বলা হয়। আর টেরাটোজেনিক অ্যাকশন ইজ, টেরাটোজেনিক অ্যাকশন কাকে বলে? টক্সিক অ্যাকশন অন দ্য লিভার, নেগেটিভ অ্যাকশন অন দ্য ফিটাস কজিং ফিটাল ম্যালফরমেশন, আর টক্সিক অ্যাকশন অন ব্লাড সিস্টেম, টক্সিক অ্যাকশন অন কিডনিস। তাহলে টেরাটোজেনিক বলতে আমরা বুঝি যে ডিউরিং প্রেগনেন্সিতে যদি কোনো ড্রাগ বা কোনো কিছু দিচ্ছি যেটা আমার ফিটাসের উপরে এফেক্ট করছে এবং ফিটাল ম্যালফরমেশন করছে, তাহলে এটার অ্যান্সার অপশন বি হবে। Which of the following local anesthetics is called a universal anesthetic? ইউনিভার্সাল অ্যানাস্থেটিক কাকে বলা হয়? ইউনিভার্সাল বলি যেটা আমরা সব জায়গাতেই ইউজ করে থাকি। তাহলে তুমি দেখবে যে কোনো ছোটোখাটো কাজ করার জন্য আমরা সবসময় লিগনোকেন ইউজ করে থাকি, তাই না? তো এটার অ্যান্সার লিডোকেন হবে। নর এপিনেফ্রিন প্রডিউসেস, নর এপিনেফ্রিন প্রডিউস করে কি করে? ভেসোকনস্ট্রিকশন, ভেসোডাইলেশন, ব্রোঙ্কোডাইলেশন, ডিক্রিজ পটাশিয়াম কনসেন্ট্রেশন ইন দ্য প্লাজমা। তাহলে এটার অ্যান্সার ভেসোকনস্ট্রিকশন হবে, কারণ এটা একটা সিম্প্যাথোমিমেটিক, সিম্প্যাথোমিমেটিক। তাহলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে যেরকম কাজ হয় নর এপিনেফ্রিনে সেই রকমই কাজ করবে, এটা ভেসোকনস্ট্রিকশন করবে। যখনই আমাদের পেশেন্টের বিপি ফল করে তো তখন আমরা দিয়ে থাকি, তাহলে ভেসোকনস্ট্রিকশন হলে কি হবে? বিপিটা আবার ইনক্রিজ করবে। Chronic long-term therapy of myasthenia gravis is usually accomplished with, long-term therapy with myasthenia gravis এ কি দেওয়া হয়? সেখানটায় নিওস্টিগমিন দেওয়া হয় myasthenia gravis এর ট্রিটমেন্ট হিসেবে। মোস্ট কমনলি ইউজড মডেল অফ কেয়ার ইন আইসিইউ, আইসিইউতে কীরকমভাবে পেশেন্ট কেয়ার দেওয়া হয়? টিম নার্সিং, ফাংশনাল নার্সিং, টোটাল পেশেন্ট কেয়ার আর প্রাইমারি নার্সিং। এগুলো কীরকমভাবে হয়? টিম নার্সিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা টিম রয়েছে যেখানে প্রত্যেককে দায়িত্ব দেওয়া রয়েছে, তারা সেইভাবে কাজ করছে, একটা টিম হিসেবে কাজ করছে। ফাংশনাল নার্সিং এক একজন নার্স এক একটা ফাংশন ফিল আপ করছে, যেমন একজন আইভি ফ্লুইড দিচ্ছে, একজন ইঞ্জেকশন দিচ্ছে, একজন ওরাল মেডিকেশন দিচ্ছে, একজন অ্যাডমিশন বা ডিসচার্জ এগুলো হ্যান্ডেল করছে, তো এগুলো ফাংশনাল। টোটাল পেশেন্ট কেয়ারের ক্ষেত্রে কি হয়? যে একজনই নার্স তার অ্যালোকেশন রয়েছে যে পুরো পেশেন্টদের কেয়ারটা দিচ্ছে, তাহলে এটাকে টোটাল পেশেন্ট কেয়ারও বলা হয়, যেটা আমাদের আইসিইউতে আমরা দেখতে পাই। ঠিক আছে, বেশ। নেক্সট রয়েছে বেডসাইড পারফরমেন্স অফ আ স্টুডেন্ট নার্স ক্যান বি আইডিয়ালি অ্যাসিস্ট বাই। তাহলে বেডসাইড নার্সিং মানে বেডসাইডে কোনো স্টুডেন্ট নার্স কাজ করছে, তো সেটাকে আমরা কিভাবে অ্যাসেস করব? অপশন রয়েছে চেকলিস্ট, রেটিং স্কেল, অ্যানেকডটস এবং পিয়ার রিভিউ। এখানে দেখো, এখানে একটু কনফিউশন হতে পারে, যে এটা মনে হতে পারে যে রেটিং স্কেল না হলেও চেকলিস্ট কেন নয়? কারণ আমরা কি করি যে চেকলিস্টে একটা থাকে যে কি কি অপশন রয়েছে সেগুলো সমস্ত লেখা রয়েছে, তো যেগুলো করছে সেগুলোতে আমরা টিকমার্ক করছি, সেটা হয় চেকলিস্ট। কিন্তু অ্যানেকডটসের ক্ষেত্রে কি হয়, কি করলো সেটা একটু রিটেন ফরম্যাটে থাকে। তাহলে এখানে কিন্তু কোনো একটা পার্টিকুলার প্রসিডিওর বা কিছু একটা পার্টিকুলার কাজ করছে সেটা বলা হচ্ছে না, এখানে টোটাল পারফরমেন্সের কথা বলা হচ্ছে। যে একটা স্টুডেন্ট নার্স সকালবেলায় ডিউটিতে অন হলো, তারপরে সে আবার যখন ডিউটি থেকে যাচ্ছে, টোটাল যে 4 ঘন্টা বা 5 ঘন্টা সে কাজ করলো, সে কীভাবে কাজ করছে, কীরকম কাজ করছে, সেটাকে যখন কেউ অ্যাসেস করবে তখন কিন্তু চেকলিস্ট ধরে বা রেটিং স্কেল দিয়ে করতে পারবে না, তার জন্য তাকে অ্যানেকডটস ফলো করতে হবে। নেক্সট,
Every subcenter should receive orders from and be accountable to only one superior is called. অর্থাৎ এখানে বলছে যে সাবঅর্ডিনেট যারা রয়েছে তারা সবাই একজন সুপিরিয়রকেই রিপোর্টিং করছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ইউনিটি অফ কমান্ড। দ্য মোস্ট ক্রুসিয়াল ফেজ অফ গ্রুপ ডায়নামিক্স ইজ, গ্রুপ ডায়নামিক্সের সবথেকে ক্রুসিয়াল ফেজ কোনটা? ফর্মিং, নর্মিং, স্টর্মিং নাকি অ্যাডজর্নিং? তাহলে প্রথমে গ্রুপ ফর্ম হচ্ছে, তারপরে গ্রুপের কিছু নর্মস বা রুলস রেগুলেশন সেগুলো তৈরি হচ্ছে, তারপরে গ্রুপের স্টর্মিং ফেজটা কীরকম, যেখানে তারা হচ্ছে কে কী রেসপন্সিবিলিটি নেবে সেইগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে বা প্ল্যানিং হচ্ছে। তো সেই জায়গাতে একটু মতবিরোধ থাকতে পারে, তো সেই কারণে স্টর্মিং ফেজ, নামই তার স্টর্মিং অর্থাৎ ঝড়, তো সেই কারণে এটা সবথেকে ক্রুসিয়াল ফেজ অফ এনি গ্রুপ ডায়নামিক্স বা যে কোনো গ্রুপের ক্ষেত্রে। ফলস হার্মফুল রিটেন রিপোর্ট ইজ কল্ড। হার্মফুল রিপোর্ট এবং ফলস রিপোর্ট যদি সেটা রিটেন ফর্মে থাকে তখন তাকে আমরা লাইবেল বলি। আর যদি ভার্বাল ফর্মে কাউকে আমরা এরকমই কোনো খারাপ কথাবার্তা বা মিথ্যে কথা বলছি তখন সেটাকে স্ল্যান্ডার বলছে। ফেলোনি বলা হয় যখন কোনো সিরিয়াস ক্রাইম করছে, সিরিয়াস ক্রাইম অর্থাৎ নার্স কী করছে, ইন্টেনশনালি কোনো ক্রাইম কাজ করছে, যেমন হচ্ছে যে কাউকে হয়তো পয়জন দিয়ে দিচ্ছে যার ফলে তার কিনা প্রিজন অবধি হতে পারে, জেল হতে পারে, সেইগুলোকে কিন্তু ফেলোনি বলা হয়, যেগুলো ক্রিটিক্যাল মানে কেস, ক্রাইম কেস, ঠিক আছে, তো সেগুলো হচ্ছে ফেলোনি। তাহলে ফলস হার্মফুল রিটেন রিপোর্ট হচ্ছে লাইবেল। When weight of a person is recorded as 61 kg, the type of data is expressed as, তাহলে যখন একটা পেশেন্টের ডেটা রেকর্ড করা হচ্ছে 61 কেজি এরকমভাবে, সেটা কী রকমের ডেটা? অ্যাট্রিবিউটস, ডাইকোটোমাস, ডিসক্রিট ডেটা আর কন্টিনিউয়াস ডেটা। এখানে তোমার মনে হতে পারে যে 61 কেজি যেহেতু রয়েছে তাহলে এটা ডিসক্রিট ডেটা হবে, কারণ ডিসক্রিট ডেটা হচ্ছে ফুল ফরম্যাটে হয় আর কন্টিনিউয়াসগুলো ফ্র্যাকশন হয়, মানে 0.1 2 3 এরকমভাবে হয়। কিন্তু তোমাকে একটা জিনিস দেখতে হবে যে এই যে 61 কেজি রয়েছে, এই 61 কেজিটাকে তো আমরা 61.2 61.45 এরকম হতে পারে, কিন্তু এটা ওয়েটের কথা বলছে, মানে এখানে শুধুমাত্র নাম্বারটা ম্যাটার করবে না, এখানে আমরা কি মেজার করছি সেটার উপরে ম্যাটার করবে। ডাইকোটোমাসের ক্ষেত্রে আমরা বলি কি মেল ফিমেল এরকম দুটোই অপশন রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাহলে সেটা ডাইকোটোমাস, ঠিক আছে। তাহলে ডিসক্রিটের ক্ষেত্রে হয় যেগুলো কিনা ফ্র্যাকশন হতে পারে না, যেমন ধরো আমি তোমাকে হার্ট রেটের কথা বলছি, আমি তোমাকে রেসপিরেটরি রেটের কথা বলছি, সেটা কি রেসপিরেটরি রেট কখনো এরকম হয় যে 12.5 বা 8.7 এরকমভাবে হয় না। তাহলে যদি রেসপিরেটরি রেট বা হার্ট রেটের কথা বলি সেটা সবসময় ডিসক্রিট ডেটা হবে, কিন্তু যদি ওয়েটের কথা বলি, হাইটের কথা বলি, হাইট ওয়েট এগুলো সবসময় কন্টিনিউয়াস ডেটা হবে। বুঝতে পারলে? তাহলে কি মেজার করছি সেটার উপরে ডিপেন্ড করে আমার ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ডেটা এটা আমরা বুঝবো। নেক্সট বলছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ আ মেজার অফ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিসের মেজার? সেন্ট্রাল টেন্ডেন্সি, রেঞ্জ, ডেভিয়েশন ফ্রম মিন ভ্যালু আর স্কিউনেস। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে আমরা মিন ভ্যালু থেকে কতটা ডেভিয়েট করেছে সেটা বুঝতে পারি, তাহলে এটা ডেভিয়েশন ফ্রম মিন ভ্যালু। When the value of r is -1, the correlation is, যদি ভ্যালু কোরিলেশনের ভ্যালু -1 হয় বা r ইকুয়ালস টু -1 হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? নেগেটিভ, পজিটিভ, পারফেক্টলি নেগেটিভ। তাহলে এটার অ্যান্সার পারফেক্টলি নেগেটিভ হবে। আর এর যে ভ্যালু রয়েছে সেটা -1 থেকে +1 অবধি ভ্যারি করছে, -1 থেকে +1 অবধি ভ্যারি করছে, তাহলে এর বাইরে কিন্তু আর এর ভ্যালু হতে পারে না। যদি কোনো দিন এরকম কোশ্চেন থাকে যে ধরো 1.5 রয়েছে একটা আর এর ভ্যালু, তাহলে সেটা কি? তাহলে সেটা কিন্তু একটা রং ইনফরমেশন, এরকম হতে পারে না, হয় -1 হবে, নয় +1 হবে, বা -1 থেকে +1 এর মধ্যে যে কোনো ডিজিট হতে পারে, ঠিক আছে। নেক্সট, ইন আ সার্ভে সোশিও ইকোনমিক স্টেটাস ওয়াজ কালেক্টেড ইন দ্য ফলোয়িং ম্যানার: লোয়ার, লোয়ার মিডল, আপার। হোয়াট টাইপ অফ ভ্যারিয়েবল ইজ SES বা সোশিও ইকোনমিক স্টেটাস? তাহলে এটাকে আমরা কী রকমের ভ্যালু বলবো? অর্ডিনাল, নমিনাল, ইন্টারভেল আর রেশিও। তাহলে এখানে দেখো আমরা 4 রকমের ইউজ করি। প্রথমত নমিনালের ক্ষেত্রে কি হয় যে একদমই লোয়ার লেভেল অফ অর্ডার বলা হয়, যেখানে শুধুমাত্র ভাগ ওয়াইজ মানে নাম ওয়াইজ ভাগ করা থাকছে। তারপরে আসে অর্ডিনালের ক্ষেত্রে কি হয় যে একটা ভাগ করছি কিন্তু সেখানে কোনো পারফেক্টলি স্পেসিফিকেশন নেই, তো সেগুলোকে অর্ডিনাল বলা হয়। যেমন এখানে লোয়ার মিডল, আপার মিডল এগুলো
বলা রয়েছে, এখানে কি আমরা বলতে পারবো যে কোনটা হচ্ছে যে লোয়ার আমি কখন বলবো? যদি এরকমভাবে থাকতো যে কোনো ফ্যামিলির সোশিও ইকোনমিক স্টেটাস বা কোনো ফ্যামিলির মান্থলি ইনকাম 10,000, যদি 10,000 অবধি ইনকাম হয় তাকে আমি লোয়ারে ফেলবো। 10 to 15 বা 20 বা 10 to 20 এরকম হলে তাকে আমি লোয়ার মিডিলে ফেলবো। 20 থেকে 30 হলে তাকে আমি আপার মিডিলে ফেলবো। 30-র ওপরে যদি হয় তবে আমি তাকে আপারে ফেলবো। তাহলে এরকমভাবে যদি আমি ভাগ করতাম তাহলে কিন্তু সেটাই আমি কি করতে পারতাম, যে আমি বুঝতে পারতাম যে কাকে কোথায় ফেলবো। কিন্তু যদি আমার এরকমভাবে কোনো ভাগ না দেওয়া থাকে, শুধুমাত্র লোয়ার মিডিল আপার মিডিল এরকমভাবে লেখা আছে, সেগুলোকে আমরা বলবো অর্ডিনাল ভ্যালু। ঠিক আছে? আর এই যে ভাগ করে করে বলছি যে লেস দেন 10,000 হলে আমি একটাতে দিচ্ছি, তারপরে 10,000 থেকে 20,000 আমি আরেকটাকে বলছি। তো এইরকম যখন স্কেল ভাগ করা থাকবে তখন সেটাকে আমরা ইন্টারভেল লেভেল বলবো। ঠিক আছে? তাহলে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভেল আর রেশিও তো তোমরা জানো যেখানে অ্যাবসোলিউট 0 থাকছে। রেশিও লেভেলটা সব থেকে হাই লেভেল অফ মেজারমেন্ট হয়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অর্ডিনাল স্কেল হলো। এরকমভাবে যেমন থাকে যে একটা ক্যান্সারের স্টেজিং, স্টেজ 1, 2, 3, 4, হ্যাঁ, তাহলে সেখানেও কিন্তু এইভাবে পার্টিকুলারলি কোনো ভাগ থাকছে না যে এইরকমভাবে হলে, মানে ধরো এরকম বলছে যে স্কিনের সাথে অ্যাডিশন হয়ে গেলে স্টেজ 2, কতটা অ্যাডিশন, কীরকম অ্যাডিশন, সেরকমভাবে কিন্তু পার্টিকুলারলি কিছু থাকে না। তো সেক্ষেত্রেও এটা কিন্তু একটা অর্ডিনাল স্কেলই হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলছি দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি অবজার্ভড ভ্যালু ইন আ সিরিজ অফ অবজারভেশন ইজ নোন অ্যাজ। বলছে যে সবথেকে বেশি যেটা থাকে, মানে একটা অবজারভেশনের মধ্যে সবথেকে বেশি যেই নাম্বারটা থাকে সেটাকে আমরা কি বলি? মিন, মিডিয়ান, মোড আর অ্যাভারেজ। তাহলে মোড বলে থাকি আমরা যে ফ্রিকুয়েন্সি, যেমন ধরো একটা যদি সিরিজ থাকে যেখানে অনেকগুলো 2 রয়েছে অনেকবার, তো সেটা হচ্ছে মোড ভ্যালু, তাহলে 2 হবে। মিন মানে যেটা গড় সেটা বলা হয়, মিডিয়ান মানে দুটো মানে হাইয়েস্ট এবং লোয়েস্টের মাঝামাঝি যেটা সেটাকে বলা হয়, আর মোড বলা হয় যেটা মোস্ট ফ্রিকুয়েন্ট ভ্যালু। ঠিক আছে? নেক্সট, one of the first internationally recognized efforts to establish ethical standard in research is referred to as। তাহলে এখানে বলা হচ্ছে যে সবথেকে প্রথম ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা স্ট্যান্ডার্ড, এথিক্যাল স্ট্যান্ডার্ড, এস্টাবলিশ এথিক্যাল স্ট্যান্ডার্ড ইন রিসার্চ। তো এটা কি বলা হয়? তো এটা তো একটা অন্য রকমের কোশ্চেন, বুঝতেই পারছো। তো এটার অ্যান্সার নিউরেমবার্গ কোড হয়। তো এরকম এথিক্যাল স্ট্যান্ডার্ড কিছু রয়েছে, যেমন রেসপেক্ট, বেনিফিসিয়েন্স, জাস্টিস, এরকম কিছু এথিক্যাল স্ট্যান্ডার্ড রিসার্চেরও রয়েছে। তো রিসার্চের যেরকম আমাদের নার্সিংয়ের কিছু এথিক্যাল স্ট্যান্ডার্ড বা এফোর্ট রয়েছে, সেরকমভাবে তোমার রিসার্চেরও রয়েছে। তো সেটাকেই, যেটা তোমার ফার্স্ট ইন্টারন্যাশনাল রেকগনাইজড, সেটা হচ্ছে নিউরেমবার্গ কোড। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে দ্য কালচারাল বিহেভিয়ার প্যাটার্ন অফ আ স্পেসিফিক পপুলেশন ইজ অবজার্ভড অ্যান্ড ডেসক্রাইবড বাই আ রিসার্চার। একজন রিসার্চার কি দেখছে? একটা কালচারাল বিহেভিয়ার প্যাটার্ন দেখছে কোনো একটা স্পেসিফিক পপুলেশনের। তাহলে এই রিসার্চটাকে আমরা কি বলবো? ফেনোমেনোলজিক্যাল স্টাডি, গ্রাউন্ডেড থিওরি, এথনোগ্রাফিক্যাল স্টাডি আর হিস্টোরিক্যাল স্টাডি। তাহলে এটা যখন আমরা কারোর এথনিসিটি দেখছি বা কোনো কালচারাল প্যাটার্ন দেখছি, তাহলে সেই জিনিসগুলোকে আমরা কি বলি? এথনোগ্রাফিক্যাল স্টাডি বলি। ঠিক আছে? তাহলে আমরা এথনিসিটি দেখছি বা তার কালচারাল প্যাটার্ন দেখছি, তো তখন সেগুলোকে আমরা এথনোগ্রাফির মধ্যে ফেলবো। আচ্ছা, গ্রাউন্ডেড থিওরি, হিস্টোরিক্যাল রিসার্চ, ফেনোমেনোলজিক্যাল স্টাডি, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের কোয়ালিটেটিভ রিসার্চ। তাহলে এখানে আমার প্রত্যেকটা জায়গাতেই কিছু না কিছু কোয়ালিটি বা কোনো থিওরি এগুলো দেখা হচ্ছে। হিস্টোরিক্যাল স্টাডিজে যেরকম হিস্ট্রি দেখা হয়, গ্রাউন্ডেড থিওরিতে কোনো আমরা থিওরি ফরমেশন করি, ফেনোমেনোলজিক্যাল স্টাডিতে কোনো একটা পার্টিকুলার ফেনোমেনা দেখা হয়। ঠিক আছে? তাহলে এই যে রিসার্চগুলো রয়েছে, যেগুলো তোমার বললাম কোয়ালিটেটিভ রিসার্চ, তো কোয়ালিটেটিভ রিসার্চের টাইপস থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এই পার্টটা তোমরা একটু ভালো করে দেখে রেখো যে কোনটা কী টাইপ অফ রিসার্চ। নেক্সট কোশ্চেন, মেজর ফ্যাক্টরস অফ দ্য ডেভেলপমেন্ট অফ কারিকুলাম। কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য মেজর ফ্যাক্টর কী রয়েছে? এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনাল ফিলোসফি, সোশ্যাল চেঞ্জ, অল অফ দ্য অ্যাভাব। তাহলে কারিকুলাম বলতে আমরা কি বুঝি? একটা স্টুডেন্ট সারা বছরে কি পড়বে, কি পড়বে, কোথায় কোথায় যাবে, কি শিখবে, সমস্ত কিছু তার থাকে কিসের মধ্যে? কারিকুলামের মধ্যে। তাহলে যে এডুকেশনটা আমি দেবো, তার সাইকোলজি, তার ফিলোসফি, সোশ্যাল চেঞ্জ, তার কি জানার দরকার, সমস্ত কিছু ইনক্লুডেড থাকবে কারিকুলামের মধ্যে। তাহলে এটার অ্যান্সার অল অফ দ্য অ্যাভাব হবে। নেক্সট বলছি অ্যানেকডোটাল রেকর্ড মিনস। অ্যানেকডোটাল রেকর্ড বলতে কি বোঝায়? ফ্যাকচুয়াল ডেসক্রিপশন অফ অ্যান ইভেন্ট, factual description of multiple events, record analysis of an event are described in
স্পেসিফিক প্রোফর্মা। তাহলে অ্যানেকডোটাল রেকর্ড বলতে বোঝায় যে কোনো একটা ইভেন্টের ফ্যাকচুয়াল ডেসক্রিপশন, অর্থাৎ একটা কোনো ইভেন্ট হয়ে গেছে, তো সেই ইভেন্টে যা যা ইম্পর্টেন্ট, যা যা জানার দরকার, সেগুলো সব অ্যানেকডোটাল রেকর্ডের মধ্যে থাকছে। ইফ দ্য টেস্ট মেজার্ড হোয়াট ইট সিক্স টু মেজার ইট ইজ নোন অ্যাজ, তাহলে যার যেটা মেজার করার কথা সে সেটাই মেজার করছে, তো সেটাকে আমরা কি বলবো? ভ্যালিডিটি বলবো। আর যার যেটা মেজার করার কথা সে সেটা পারফেক্টলি মেজার করছে এবং একদম অ্যাকিউরেট রেজাল্ট দিচ্ছে, তখন সেটাকে আমরা রিলায়েবিলিটি বলবো। মানে সেটা রিলায়েবল একটা মেথড বা রিলায়েবল একটা টুল, যেটা দিয়ে আমি ওই কাজটা রিলায়েবলি করতে পারি। ঠিক আছে, আমরা বলি না যে এই মানুষটা আমার একটা রিলায়েবল পার্সন, মানে যার উপরে আমরা রিলি করতে পারি, ভরসা করতে পারি। তাহলে রিলায়েবিলিটি মানে এই একটা টুল যেটা দিয়ে আমি 5বার বিপি দেখলেও 5বারই সেমই আসবে, তাহলে এই বিপি ইনস্ট্রুমেন্টটা বিপি মেজারমেন্ট করার জন্য একদমই রিলায়েবল একটা টুল। বুঝতে পারলে? তাহলে এটাকে আমরা রিলায়েবিলিটি বলছি। আর ভ্যালিডিটির ক্ষেত্রে বলছি যে যেটা দিয়ে যেটা মেজার করার কথা সে সেটাই মেজারমেন্ট করছে। নেক্সট, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এডুকেশন বলতে একটা মানুষের মধ্যে যেটা অলরেডি রয়েছে সেটারই একটা ম্যানিফেস্টেশন, পারফেকশন। ঠিক আছে, তো এটা কে বলেছিল? গুরু নানক, স্বামী বিবেকানন্দ, শঙ্করাচার্য এবং রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটা বলেছেন আমাদেরকে স্বামী বিবেকানন্দ। ফিল্ড ট্রিপ ইজ অ্যান এক্সাম্পল অফ, ফিল্ড ট্রিপ কিসের এক্সাম্পল? ডিসকভারি মেথড, ন্যাচারাল লার্নিং মেথড, ইন্সপিরেশনাল মেথড আর এক্সপোজিটরি মেথড। তাহলে ফিল্ড ট্রিপ হচ্ছে একটা ন্যাচারাল লার্নিং মেথড, কারণ আমরা নেচারের মধ্যে থাকছি, নেচারের মধ্যে যাচ্ছি এবং সেখানে গিয়ে কিছু শিখছি। তাহলে ফিল্ড ট্রিপ একটা ন্যাচারাল লার্নিং মেথড। ঠিক আছে, তাহলে এখানে আমাদের 40 মার্কসের কোশ্চেন কমপ্লিট হলো, আমাদের স্মল পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে এসো পার্ট বিতে। রিস্টেটিং দ্য ক্লায়েন্টস মেসেজ ইন দ্য নার্সেস ওন ওয়ার্ডস ইজ কল্ড। তাহলে ক্লায়েন্ট আমাকে যে কথাটা বলেছে সেটাকে আমি নিজের কথায় যখন পেশেন্টকে বলছি তখন সেটাকে কি বলবো? প্যারাফ্রেজিং, ক্ল্যারিফাইং, ফোকাসিং আর সামারাইজিং। পেশেন্টের কথাই যখন আমি আবার সেমভাবে ক্লায়েন্টকে বলবো তখন সেটাকে বলা হয় প্যারাফ্রেজিং। পেশেন্ট আমাকে যে কথাটা বলেছে সেই কথাটার মূল অর্থ কী, সেই মূল অর্থটা বুঝে যখন আমি সেটা আবার পেশেন্টকে বলতে যাই তখন সেটাকে বলা হয় ক্ল্যারিফাইং। ঠিক আছে, মানে ক্ল্যারিফাই করে নিচ্ছি যে তুমি কি এটাই বোঝাতে চেয়েছো। ঠিক আছে, তাহলে প্যারাফ্রেজিং এবং ক্ল্যারিফাইংয়ের মধ্যে একটু ফাইন ডিফারেন্স রয়েছে। ট্রেন্ডেলেনবার্গ পজিশন ইজ ইউজড টু প্রিভেন্ট। ট্রেন্ডেলেনবার্গ পজিশন আমরা কিসের জন্য ইউজ করি? শক, অ্যাসপিরেশন, ডিসপনিয়া এবং ব্যাকিং। তাহলে ট্রেন্ডেলেনবার্গ পজিশন আমরা ইউজ করছি শকের জন্য। এখানটায় মাথা নিচের দিকে এবং পাটা উপরের দিকে দেওয়া হয় যাতে ব্লাড সার্কুলেশন টু দ্য ব্রেন ঠিকঠাক মতো হচ্ছে। আর রিভার্স ট্রেন্ডেলেনবার্গ অর্থাৎ যেখানে মাথা উপরের দিকে পা নিচের দিকে করা হয়। ঠিক আছে, ইন ট্রায়াজ ইয়েলো কালার ইন্ডিকেটস। ট্রায়াজের ক্ষেত্রে ইয়েলো কালার কি ইন্ডিকেট করে? নন লাইফ থ্রেটেনিং ইনজুরিজ থাকছে ইয়েলো কালারের জন্য, লাইফ থ্রেটেনিং ইনজুরিজ থাকে রেড কালারে, মিনিমাল ইনজুরিজ থাকে গ্রিন কালারে, আর ডেডের জন্য রয়েছে ব্ল্যাক কালার। ট্রায়াজ ইম্পর্টেন্ট এবং ট্রায়াজের ক্ষেত্রে আমরা কোন পেশেন্টকে কোন ট্রায়াজের মধ্যে দেব, মানে একটা পেশেন্টের কন্ডিশন দেওয়া হলো দিয়ে বলা হলো যে এটা কোন ট্রায়াজের মধ্যে যাবে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। The name of the nursing diagnosis is linked to the etiology with the phrase. তাহলে একটা নার্সিং ডায়াগনোসিসের নাম যেটাতে আমরা ইটিওলজি দিয়ে থাকি উইথ ফ্রেজ। তাহলে অ্যাজ ম্যানিফেস্টেড বাই, এভিডেন্স বাই, রিলেটেড টু আর ডিউ টু, কোনটা হবে? যেখানে আমরা নার্সিং ডায়াগনোসিসের সাথে ইটিওলজি বা কারণটা অ্যাড করছি। তাহলে ম্যানিফেস্টেড বাই মানে আমরা কি বলবো? যেগুলো দেখা যাচ্ছে অর্থাৎ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। এভিডেন্স বাইয়ের ক্ষেত্রেও আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দিচ্ছি। রিলেটেড টু অর্থাৎ এটার কারণে হচ্ছে এটার সাথে রিলেটেড করে, তাহলে এটাতেই আমরা ইটিওলজি দিতে পারি। আর ডিউ টুটা আমরা অ্যাকচুয়ালি কিন্তু নার্সিং ডায়াগনোসিসের ক্ষেত্রে ইউজ করি না। ঠিক আছে, তো এটার অ্যান্সার রিলেটেড টু হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন্ডাক্টেড ইন ওরেমস থিওরি। ওরেমস থিওরিতে কি বলা হচ্ছে? ওরেমস থিওরি ছিল কিসের? সেলফ কেয়ার ডেফিসিট থিওরি। তাহলে সেলফ কেয়ার ডেফিসিট ওরেমের থিওরিতে বলা হচ্ছে যে মেনটেনেন্স অফ সাফিসিয়েন্ট ইনটেক অফ এয়ার, অর্থাৎ আমরা বলছি যে আমাদের এনভায়রনমেন্ট সেটাকে আমাদেরকে ইউজ করতে হবে সেলফ কেয়ারের জন্য। ঠিক আছে, সেলফ কেয়ার ডেফিসিট থিওরি ডরোথিয়া ওরেমের। তো সেখানটা এটার অ্যান্সার মেনটেনেন্স অফ সাফিসিয়েন্ট ইনটেক অফ এয়ার। লাভ অ্যান্ড বিলঙ্গিংস, ফিজিওলজিক্যাল নিড, সেলফ পারসেপশন, এগুলো সমস্তই ম্যাসলোস হায়ারার্কি অফ নিডের মধ্যে পড়ে। নেক্সট,
When recording blood pressure, the sounds which can be heard with a stethoscope placed over the artery is termed as. খুবই ইজি কোশ্চেন এটা, কর্কট কপ সাউন্ড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নার্সেস রোল ইন হেলথ প্রমোশন? হেলথ প্রমোশনের জন্য নার্সেস রোল কী রয়েছে? হেলথ রিস্ক অ্যাপ্রাইজাল, টিচিং ক্লায়েন্ট টু বি এফেক্টিভ হেলথ কনজিউমার, ওয়ার্ক সাইট ওয়েলনেস, নান অফ দ্য অ্যাভাব। তাহলে হেলথ প্রমোশনের জন্য আমরা ক্লায়েন্টকে হেলথ এডুকেশন দিয়ে থাকি। এখানে আমরা ক্লায়েন্টদেরকে বলবো যে কিভাবে হেলথের যে ফেসিলিটিসগুলো রয়েছে সেগুলোকে ইউজ করা যায়, সেগুলোকে বেটার ওয়েতে মানুষ ইউজ করবে, ঠিক আছে, মানে এফেক্টিভ হেলথ কনজিউমার হবে। হুইচ অফ দ্য ফলোয়িং এথিক্যাল প্রিন্সিপাল রেফার্স টু দ্য ডিউটি নট টু হার্ম? অর্থাৎ আমরা কোনোভাবেই পেশেন্টের কোনো হার্ম করব না। এটা কিসের মাধ্যমে বোঝা যাবে? বেনিফিসিয়েন্স, নন ম্যালফিসিয়েন্স, ফিডিলিটি আর ভেরাসিটি। তাহলে এটার অ্যান্সার কি হবে? নন ম্যালফিসিয়েন্স হবে। টু ডু নো হার্ম, অর্থাৎ কোনো হার্ম করা যাবে না, সেটা হচ্ছে নন ম্যালফিসিয়েন্স। আর টু ডু গুড, অর্থাৎ ভালোর জন্য করছি, সেটা হচ্ছে বেনিফিসিয়েন্স। অ্যাব্রিভিয়েশন ফর মাইক্রোড্রিপ ইজ? মাইক্রোড্রিপের অ্যাব্রিভিয়েশন, এমনি ড্রপ যেটা দেওয়া হয় ড্রপকে বলা হয় জিটিটি, তাহলে মাইক্রোড্রপের ক্ষেত্রে মাইক্রো জিটিটি, ঠিক আছে। Which of the following condition has an increased risk for developing hyperkalemia? Hyperkalemia কোথায় ডেভেলপ করবে? ক্রনস ডিজিজ, কুসিংস ডিজিজ, ক্রনিক হার্ট ফেলিওর আর এন্ড স্টেজ রেনাল ডিজিজ। তাহলে ক্রনস ডিজিজের ক্ষেত্রে কি হয়? পটাশিয়ামটা ডিক্রিজ করে। কুসিং সিনড্রোমে কর্টিজল বেড়ে যায়, তার জন্যে পটাশিয়াম ডিক্রিজ করে। হার্ট ফেলিওরের ক্ষেত্রে পটাশিয়ামের চেঞ্জ, মানে পটাশিয়ামের অল্টার হয়, পটাশিয়াম কম হয়ে যায়, হার্ট ফেলিওর হয়। এন্ড স্টেজ রেনাল ডিজিজের ক্ষেত্রে ইউরিন ফর্মেশন হচ্ছে না, ইউরিন শরীর থেকে বেরোতে পারছে না, তার মানে সেখানটা একটা হাইপার ক্যালিমিয়া, হাইপারন্যাট্রিমিয়া এগুলো সমস্ত ডেভেলপ করছে। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস, রেজাল্টস অফ পিএইচ 7.5, তাহলে এটা নর্মালের থেকে বেশি রয়েছে। PCO2 30 mm অফ Hg, এটা তাহলে নর্মালের থেকে কম রয়েছে, কারণ 35 থেকে 45 নর্মাল রেঞ্জ, আর HCO3 রয়েছে 24, এটা রয়েছে নর্মাল রেঞ্জে। তাহলে রেসপিরেশনের অল্টারেশন হচ্ছে মানে এটা রেসপিরেটরি হবে, এবং পিএইচ বেশি মানে এটা অ্যালকালোসিস হবে, তাহলে এটা রেসপিরেটরি অ্যালকালোসিস হবে। আবার ROME ফর্মুলা যদি আমরা কাজে লাগাই, তাহলে মেটাবলিক ইকুয়াল রেসপিরেটরি অপোজিট, তাহলে এখানে রেসপিরেটরি অপোজিট সাইডে দুটো অ্যারো রয়েছে, তাহলে অপোজিটলি চেঞ্জ হচ্ছে মানে এটা রেসপিরেটরি কন্ডিশন, এবং যেহেতু পিএইচ 7.4 এর থেকে বেশি, তাই জন্য এটা অ্যালকালোসিস। প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ চেস্ট ওয়াল মে বি ফাউন্ড ইন? প্যারাডক্সিক্যাল মুভমেন্ট অফ চেস্ট ওয়াল কোথায় দেখতে পাই? এটা দেখা যায় ফ্লেল চেস্টে। এটা কীরকমভাবে হয়? যখন আমরা রেসপিরেশন নিই তখন ইন্সপিরেশনের সাথে সাথে চেস্ট ওয়াল ওপরের দিকে ওঠে, আবার এক্সপিরেশনের সাথে সাথে চেস্ট ওয়াল নিচের দিকে নামে। তো যখন প্যারাডক্সিক্যাল মুভমেন্ট হবে তখন চেস্ট ওয়ালের অপোজিট মুভমেন্ট হবে, অর্থাৎ ইন্সপিরেশনের সময় চেস্ট ওয়াল নিচের দিকে যাবে, এক্সপিরেশনের সময় চেস্ট ওয়াল উপর দিকে উঠবে। এবং এটা কেন হবে? কারণ নেগেটিভ প্রেশার যেটা থাকে সেটা নষ্ট হয়ে যায়, যেটা ফ্লেল চেস্টে হয়, চেস্ট ক্যাভিটির নেগেটিভ প্রেশার নষ্ট হয়ে যাচ্ছে কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, এরকম একটা কন্ডিশন আমরা দেখতে পাই। Next, in chest drainage, chest tube is placed in second intercostal space in case of. সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে আমরা কখন চেস্ট টিউব ড্রেনেজ দেব? তাহলে এখানে অপশন রয়েছে হিমোথোরাক্স, হাইড্রোথোরাক্স, নিউমোথোরাক্স এবং এমপাইমা। তাহলে দেখো, হাইড্রোথোরাক্স মানে হচ্ছে ওয়াটার অ্যাকুমুলেশন হচ্ছে, হিমোথোরাক্স মানে ব্লাড অ্যাকুমুলেশন হচ্ছে, এমপাইমা মানে পাস ফর্মেশন হচ্ছে, আর নিউমোথোরাক্সের ক্ষেত্রে এয়ার। এবারে সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস মানে আমরা বুঝতে পারছি যে চেস্টের ওপরের দিকে থাকবে, তাহলে যখন প্লুরাল ইফিউশন হচ্ছে তখন আমরা চেস্ট টিউব ড্রেনেজ দিই। এবারে যদি ওয়াটার বা ব্লাড এরকম টাইপের কোনো মেটেরিয়াল থাকে তাহলে সেটা ভারী মেটেরিয়াল, সেটা নিচের দিকে থাকবে, কিন্তু যদি এয়ার থাকে তাহলে সেটা ওপরের দিকে থাকবে। তাহলে সেই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা বলতে পারি যে এটা নিউমোথোরাক্স হবে, তাই তো। The hallmarks, clinical manifestation of intestinal obstruction are. Intestinal obstruction এ কি দেখব? ম্যালেজ, অ্যানিমিয়া, অ্যানোরেক্সিয়া, abdominal pain, vomiting, distension and constipation, food intolerance আর bloody diarrhea। তাহলে intestinal obstruction এ abdominal pain দেখতে পাবো, vomiting পাবো, abdominal distensionও পাবো আর constipationও পাবো। এই অপশনটা সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দ্য কন্ট্রাইন্ডিকেটেড ড্রাগ ফর গ্লকোমা ইজ? গ্লকোমাতে কোন ড্রাগ ইউজ করা হয় না? গ্লকোমাতে অ্যাট্রোপিন সালফেট ইউজ করা হয় না। কেন? কারণ এটা পিউপিলকে কি করবে? ডায়ালেট করবে। পিউপিলকে ডায়ালেট করলে কি হবে? যে অ্যাঙ্গেল
অ্যাঙ্গেলটা ক্লোজ হয়ে যায়, তো সেই অ্যাঙ্গেলটা আরও ক্লোজ হয়ে যাবে, যার ফলে গ্লকোমাটা আরও বেড়ে যাবে, ঠিক আছে। তো সেই কারণে অ্যাট্রোপিন সালফেট আমরা ইউজ করতে পারি না। হুইচ ব্রাঞ্চ অফ দ্য কোরোনারি আর্টারি সাপ্লাই দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড অ্যান্ড পার্কিনজিস ফাইবার? করোনারি আর্টারির কোন ব্রাঞ্চটা এভি নোড এবং পার্কিনজি ফাইবারকে ব্লাড সাপ্লাই দিচ্ছে? তো এটা হচ্ছে রাইট করোনারি আর্টারি। The most appropriate intravenous fluid for second and third degree burn patient during the first 24 hour is? বার্নের ক্ষেত্রে আমরা সবসময় যে ফ্লুইডটা ইউজ করি সেটা হচ্ছে রিঙ্গার ল্যাকটেট। আমরা নর্মাল স্যালাইন ইউজ করি না, রিঙ্গার ল্যাকটেট ইউজ করি। তাহলে ফার্স্ট 24 আওয়ার্স নয়, সবসময়ের জন্যই বার্নের ক্ষেত্রে রিঙ্গার ল্যাকটেট সলিউশন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট। A P wave on an ECG represents an impulse. পি ওয়েভ যেটা রয়েছে সেটা কি ইম্পালস রিপ্রেজেন্ট করছে? তাহলে এই পি ওয়েভটা সবসময় এসএ নোড থেকেই তৈরি হয়। তাহলে অরিজিনেটিং অ্যাট দ্য এসএ নোডে দুটো অপশন রয়েছে, ডিপোলারাইজিং দ্য অ্যাট্রিয়া, রিপোলারাইজিং দ্য আর্টারি। তাহলে প্রথমে হবে ডিপোলারাইজেশন, তারপরে রিপোলারাইজেশন। তাহলে পি ওয়েভে ডিপোলারাইজিং দ্য আর্টিয়া হবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডায়েটারি রিস্ক ফ্যাক্টর ফর প্রস্টেট ক্যান্সার ইজ? প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আমরা কী রকমের ডায়েটারি ফ্যাক্টর দেব, বা সবথেকে ইম্পর্টেন্ট ডায়েটারি রিস্ক ফ্যাক্টর প্রস্টেট ক্যান্সারের জন্য কি হবে? তো এখানে বলছে হাই ফ্যাট ডায়েট, ভিটামিন ডি কন্টেনিং ডায়েট, পিউরিন কন্টেনিং ডায়েট, আর ড্রিঙ্কিং টি অ্যান্ড কফি। তাহলে দেখো ভিটামিন ডি কন্টেনিং ডায়েট আমরা রিকেট বা এরকম টাইপের কোনো বোন ডিজিজ হলে দিয়ে থাকি, তাহলে এই জায়গাটা হবে না। পিউরিন কন্টেনিং ডায়েট, পিউরিন রিচ ফুড হচ্ছে তোমার গাউটের জন্য হয়। আর ড্রিঙ্কিং টি অ্যান্ড কফি কোনো ডিজিজের ক্ষেত্রেই, মানে কোনো কিছুর ক্ষেত্রেই আমরা বলবো না যে চা কফি খাও, তাই না? তাহলে অপশন একটাই পড়ে থাকে, হাই ফ্যাট ডায়েট। Excessive secretion of antidiuretic hormone is responsible for which of the following disorder? Excessive secretion of ADH, অ্যান্টিডাইউরেটিক হরমোনের এক্সেসিভ সিক্রেশন হচ্ছে, তাহলে কি হবে? ডায়াবেটিস ইনসিপিডাস হবে, সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন হবে, ক্রুশিং সিনড্রোম হবে, নাকি অ্যাডিসন্স ডিজিজ হবে? দেখো এখানে এক্সেসিভ সিক্রেশন বলেছে, তো এক্সেসিভ সিক্রেশনের জন্য আমাদের একদমই পার্টিকুলারলি একটা ডিজিজ রয়েছে, যেটা হচ্ছে SIADA, সিমটমস অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডাইউরেটিক হরমোন। তাহলে যেটা অপশন বিতে রয়েছে, ঠিক আছে। ফ্ল্যাকি পেন্ট অ্যাপিয়ারেন্স অফ স্কিন ইজ সিন ইন? ফ্ল্যাকি পেন্ট অ্যাপিয়ারেন্স কোথায় দেখা যায়? কোয়াশিওকোরের ক্ষেত্রে দেখা যায়, স্কিনে ছোপ ছোপ হয়ে যায় বা ডার্মাটাইটিস হয়ে যায়, সেটাকেই কোয়াশিওকোর বলা হচ্ছে। হুইচ ইজ নট আ কম্পোনেন্ট অফ আবগাস স্কোর? আবগাস স্কোরের মধ্যে কোনটা পড়ে না? কালার অফ দ্য বেবি থাকে, মাসেল টোন থাকে, হার্ট রেট পার মিনিট থাকে, রেসপিরেটরি রেট পার মিনিটটা থাকে না। রেসপিরেশনের কি থাকে? প্যাটার্ন থাকে, রেসপিরেশনের প্যাটার্ন থাকে। তাহলে অ্যান্সার অপশন ডি। বুট শেপ হার্ট ইজ সিন ইন হুইচ কন্ডিশন? বুট শেপ হার্ট কোথায় দেখা যায়? টেট্রালজি অফ ফ্যালটের ক্ষেত্রে বুট শেপ হার্ট দেখা যায়, এটা TOF অ্যান্সার হবে। এবং টেট্রালজি অফ ফ্যালটের বেবিদের ক্ষেত্রে টেট স্পেল বা ওই সাইনোটিক স্পেল এগুলোও দেখা যায়, তাহলে TOF বুট শেপ হার্ট, ঠিক আছে। অল আর দ্য সাইন্স অফ হাইড্রোসেফালাস ইন আ নিউনেট এক্সেপ্ট? হাইড্রোসেফালাস সে সাইনের মধ্যে কোনটা পড়ে না? এনলার্জড হেড, সানসেট সাইন, ডিলেড মাইলস্টোন, ডিপ্রেসড ফন্টানেল। তাহলে হাইড্রোসেফালাসের ক্ষেত্রে মাথা বড় হয়, এটা ঠিক আছে। সানসেট সাইন দেখা যায়, ঠিক আছে। মাইলস্টোন ডেভেলপ ধীরে হয়, ঠিক আছে। ডিপ্রেসড ফন্টানেল থাকে না, কি থাকে? এটা হচ্ছে বালজিং থাকে, বালজিং ফন্টানেল থাকে। A 10-month-old child has had a cough that lasted 3 days. 3 দিনের একটা কপকাশি হয়েছে 10 মাসের বাচ্চার। ব্রিদিং রেট রয়েছে 46 per minute and on examination no chest indrawing. How a nurse will classify the disease? তাহলে দেখো চেস্ট ইনড্রয়িং প্রেজেন্ট নেই বলেছে, 3 দিনের কাশি বলেছে, আর ব্রিদিং রেট দিয়েছে। তাহলে অনলি কাফ অ্যান্ড কোল্ডে নো নিউমোনিয়া হয়, কাফ অ্যান্ড কোল্ড উইথ ফাস্ট ব্রিদিং হলে সেখানে নিউমোনিয়া হয়। এবারে এখানে ব্রিদিং রেট 46 বলেছে, তাহলে 10 মাসের বাচ্চার ব্রিদিং রেট কত হলে সেটা আমরা ফাস্ট ব্রিদিং বলবো না, সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে। 10 মাসের বাচ্চার জন্য 46টা একদমই নর্মাল, তাহলে এটা নো নিউমোনিয়া হবে। কিন্তু যদি এটা বেশি হতো তাহলে সেটা কিন্তু নিউমোনিয়ার দলে চলে যেত। তাহলে কোন মাসের বাচ্চার জন্য রেসপিরেটরি রেট কীরকম হওয়া উচিত, নর্মাল রেঞ্জটা তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। লার্জ ফর জেস্টেশনাল এজ ইজ হোয়েন দ্য বার্থ ওয়েট ইজ গ্রেটার দ্যান দ্য?
95 পার্সেন্টাইল, 85 পার্সেন্টাইল, 90 পার্সেন্টাইল আর 80 পার্সেন্টাইল। তো লার্জ ফর জেস্টেশনাল এজ বলা হয় যখন বার্থ ওয়েটটা গ্রেটার দেন 90 পার্সেন্টাইল হয়। দ্য ফলোয়িং আর ক্যারেক্টারিস্টিক্স অফ অটিজম এক্সেপ্ট, অটিজমের মধ্যে কোনটা পড়ে না? অনসেট আফটার 6 ইয়ার্স অফ এজ, এটা তো হবে না, কারণ 3 বছরের মধ্যেই আমরা অনসেট বুঝতে পারি। রিপিটেটিভ বিহেভিয়ার থাকে, ডিলেড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট থাকে, সিভিয়ার ডেফিসিট ইন সোশ্যাল ইন্টারাকশনও থাকে, কারণ অটিজমের বাচ্চারা কথাবার্তা বলতে বা সবার সাথে মিশতে পছন্দ করে না। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং গোল্ডেন মিনিট অফ বার্থ? গোল্ডেন মিনিট অফ বার্থ বলতে কী বোঝায়? আমরা আফটার বার্থ মানে বেবি ডেলিভার্ড হওয়ার পরে প্রথম 1 মিনিটকে গোল্ডেন মিনিট বলি, যেই সময়ে আমরা আবগাস স্কোরিং দেখি, এবং আবগাস স্কোরিং দেখে যদি সেটা ডিপ্রেস থাকে বা বেবি যদি সাথে সাথে ক্রাই করছে না বা রেসপিরেটরি রেট ঠিক মতো হচ্ছে না, তখন আমরা তাকে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিই। তাহলে অপশন বলছে টু স্টার্ট পিপিবি উইদিন 1 মিনিট আফটার বার্থ, এটা একদমই ঠিক আছে। টু কমপ্লিট সিপিআর উইদিন 1 মিনিট, কমপ্লিট আমরা কীভাবে করবো, কমপ্লিট করতে পারবো না। অবজার্ভ 1 মিনিট আফটার বার্থ ফর স্পন্টিনিয়াস ভেন্টিলেশন, অবজার্ভ 1 মিনিট আফটার বার্থ, তো এখানে ভুল রয়েছে, অল অফ দ্য অ্যাবাভ তো হবে না। তাহলে এটার অ্যান্সার টু স্টার্ট পিপিবি উইদিন 1 মিনিট আফটার বার্থ। ইন পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস কানেকশন ইজ বিটুইন, অর্থাৎ ডাক্টাস আর্টেরিওসাসের কানেকশন কোথায় কোথায় থাকে, যদি সেটা পেটেন্ট থাকে তাহলে এটা হলো আমার অ্যাওটা, আর এদিক থেকে থাকে পালমোনারি আর্টারি, যেটা হচ্ছে তোমার এই লাংস থেকে আসছে। তাহলে এই দুটোর মধ্যে যখন কানেকশন থাকছে সেটাকে আমরা পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস বলছি, এখানে একটা কানেকশন থেকে যায়। তাহলে অ্যাওটা এবং পালমোনারি আর্টারির কানেকশনকে ডাক্টাস আর্টেরিওসাস বলা হচ্ছে, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস বলা হচ্ছে। Which of the following is a minor criteria for diagnosis of rheumatic fever according to modified Jones criteria? মডিফাইড জোন্স ক্রাইটেরিয়া ইউজ করা হয় রিউম্যাটিক ফিভার ডায়াগনোসিসের জন্য, এবং এর কিছু মেজর ও মাইনর ক্রাইটেরিয়া রয়েছে। রিউম্যাটিক ফিভার এটা একটা ফিভার, কিন্তু এখানটার মধ্যে ফিভারটা মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, এটা মুখস্থ রাখবে, ঠিক আছে? তাহলে রিউম্যাটিক ফিভারে ফিভার হয়, সেই ফিভারটাই মাইনর ক্রাইটেরিয়া, বাকি এসও টাইটার, কার্ডাইটিস, সাবকিউটেনিয়াস নোডিউলস এগুলো সমস্ত মেজর ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। এটার অ্যান্সার ফিভার হবে। দ্য ব্লিডিং প্যাটার্ন ইন প্লাসেন্টা প্রিভিয়া ইজ, প্লাসেন্টা প্রিভিয়াতে যে ব্লিডিং প্যাটার্ন থাকে সেটা কেমন হয়? পেনফুল ব্রাইট রেড ব্লিডিং, পেনলেস ব্রাইট রেড ব্লিডিং, পেনফুল ডার্ক রেড ব্লিডিং, পেনলেস ডার্ক রেড ব্লিডিং। তাহলে প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাব্রাপশিও প্লাসেন্টা এই দুরকম টাইপ রয়েছে। প্লাসেন্টা প্রিভিয়ার ক্ষেত্রে ব্রাইট রেড ব্লিডিং হয়, কারণ সাথে সাথে সেটা ওপেন হচ্ছে বলে ব্লিডিংটার কালার বেশি ব্রাইট হচ্ছে। আর অ্যাব্রাপশিও প্লাসেন্টার ক্ষেত্রে ডার্ক রেড ব্লিডিং হয়। এবার পেনের ব্যাপারটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়াতে সাইলেন্ট ব্লিডিং হয়, কোনো পেন হয় না, অর্থাৎ এটা পেনলেস ব্রাইট রেড ব্লিডিং। আর অ্যাব্রাপশিও প্লাসেন্টার ক্ষেত্রে পেনফুল হয়, তাহলে পেনফুল ডার্ক রেড ব্লিডিংটাকে আমরা অ্যাব্রাপশিও প্লাসেন্টা বলবো, ঠিক আছে? Oxygenated blood enters the fetal circulation from umbilical vein via, বলছে যে ফিটাল সার্কুলেশনে যে আম্বিলিকাল ভেনে অক্সিজেনেটেড ব্লাড আসে সেটা কোথা থেকে আসে? ডাক্টাস ভেনোসাস, ডাক্টাস আর্টেরিওসাস, ইন্ট্রাহেপাটিক ভেন আর ইন্ট্রাহেপাটিক আর্টারি। তাহলে এটার অ্যান্সার অপশন এ ডাক্টাস ভেনোসাস হবে। হাইড্রাটিডিফর্ম মোল ইজ প্রিন্সিপালি আ ডিজিজ অফ, হাইড্রাটিডিফর্ম মোল হলো একটি কোরিয়ানের ডিজিজ, কোরিয়ানটাই হাইড্রাটিডিফর্ম মোল বা মোলে ফরমেট হয়ে যায়, ঠিক আছে? এবং এখানে স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স দেখা যায়, ইউএসজি করলে আমরা স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স দেখতে পাই, এটাও কোশ্চেনে আসে। টার্সিয়ারি ভিলাই আর কমপ্লিটেড ব্লাই, টার্সিয়ারি ভিলাই কখন কমপ্লিট হয়? 21st ডেতে হয়। এরকম কিছু কোশ্চেন অনলাইনার অবস থেকে আসে, অবস ভীষণই ইম্পর্টেন্ট। প্রথমের দিকের যে নর্মাল পার্টটা রয়েছে ওই প্রত্যেকটা জিনিস তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়বে, মুখস্থ করে রাখবে। টার্সিয়ারি ভিলি কবে ডেভেলপ হচ্ছে, ফিটাল সার্কুলেশন কবে স্টার্ট হচ্ছে, আমাদের ওই কোরিয়ন অ্যামনিয়ন এগুলো কবে ডেভেলপ করছে, প্লাসেন্টাল স্ট্রাকচার, ফিটোপ্লাসেন্টাল সার্কুলেশন, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। হরমোনস বিভিন্ন যেগুলো আমাদের মানে লাগছে পুরো থ্রু আউট প্রেগনেন্সিতে, যেগুলো কাজে লাগছে, এগুলো সব ইম্পর্টেন্ট আমাদের অবস থেকে, তো এই জায়গাগুলো খুব ভালো করে পড়তে হবে। নেক্সট, সাপ্রেশন অফ ল্যাকটেশন মে অকার ফলোয়িং দ্য ইউজ অফ অল এক্সেপ্ট, তাহলে ল্যাকটেশনের সাপ্রেশন কার জন্য হয় না? এখানে এক্সেপ্ট বলেছে, অক্সিটোসিন, ইস্ট্রোজেন, ব্রোমোক্রিপ্টিন, আর্গো ডেরিভেটিভস। তো অক্সিটোসিনে ল্যাকটেশনের সাপ্রেশন হয় না, বাকি সমস্তগুলোই ল্যাকটেশনকে সাপ্রেস করতে পারে। ডায়াগনোসিস অফ আনরাপচার্ড টিউবাল একটোপিক প্রেগনেন্সি ক্যান বি মেড বাই, কীভাবে আমরা ডায়াগনোসিস করতে পারবো?
একটোপিক প্রেগনেন্সি যেটা টিউবে হয়েছে এবং রাপচার এখনো অবধি হয়নি। তাহলে এই সিরাম বিটা ইসিজি লেভেল হোয়েন টাইটার ইজ ফলিং, বিটা ইসিজি লেভেলে টাইটার ফল করবে না, বিটা ইসিজি লেভেল নর্মাল থাকবে বা নর্মাল থেকে বেশি হয়। ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি শোয়িং এমটি ইউটেরাইন ক্যাভিটি, তাহলে টিভিএসে আমরা এমটি ইউটেরাইন ক্যাভিটি দেখতে পাবো। কম্বিনেশন অফ সিরাম বিটা ইসিজি এবং ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি, এইসিজি লেভেলও দেখছি প্লাস সোনোগ্রাফিও দেখছি, আর কেয়ারফুল হিস্ট্রি টেকিং এন্ড এক্সামিনেশন ইন মেজরিটি। তাহলে কিভাবে আমরা ডায়াগনোসিস করব? ডায়াগনোসিস করার জন্য আমাকে দুটো একসাথে মেজারমেন্ট করতে হবে, অর্থাৎ বিটা ইসিজি লেভেলও দেখতে হবে, তার সাথে সোনোগ্রাফিও দেখতে হবে। সোনোগ্রাফিতে আমরা এমটি পাবো, বিটা ইসিজি লেভেলটা যদি আমরা পরপর চেক করতে থাকি পরপর আস্তে আস্তে জিনিসটা কমতে থাকবে, কারণ যদি আমাদের ইউটেরাইন ক্যাভিটির মধ্যে থাকে তাহলে সেখানটায় ইনক্রিজ হচ্ছে, ওটার সাইজটা ইনক্রিজ করছে এবং বিটা ইসিজি লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু যদি ওটা টিউবের মধ্যে থাকে তাহলে ওটা সেইভাবে বাড়বে না, তাহলে টাইটার আস্তে আস্তে ফল করতে থাকবে। ডিক্রিজড ইন ফিটাল হার্ট রেট ডিউরিং লেবার আর কল্ড, ফিটাল হার্ট রেট ডিউরিং লেবারে যদি ডিক্রিজ হয় তখন ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় ডিসিলারেশন। যদি ইনক্রিজ হয় তখন সেটাকে অ্যাক্সিলারেশন বলে। অ্যাক্সিলারেশন ডিসিলারেশন মেনলি কখন আমরা দেখতে পাই? যখন একটা কন্ট্রাকশন আসছে তখন যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে সেই ব্লাড ভেসেলসগুলো প্রেসড হয় বা কম্প্রেসড হয়। কম্প্রেসড হওয়ার কারণে ব্লাড যে হার্ট রেট রয়েছে ফিটাসে সেটা ফল করে, কমে যায়, তো সেটাকে ডিসিলারেশন বলি। আর তারপরে আবার নর্মালি কোনো ইম্পালস পেলে বা কোনো কিছু দেওয়া হলে ফিটাল হার্ট রেট বাড়তে পারে, যদি বেড়ে যায় তখন সেটাকে অ্যাক্সিলারেশন বলা হয়। অ্যান্সার ডিসিলারেশন। অলিগোহাইড্রামনিয়াস মে ইন্ডিকেট হুইচ অ্যানোমালি ইন দ্য নিউবর্ন, অলিগোহাইড্রামনিয়াস থেকে আমরা কি জানতে পারি? অ্যাবনর্মালিটিস ইন দ্য জিআই ট্র্যাক্ট, কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস, নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটিস আর ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটিস। অলিগোহাইড্রামনিয়াস এবং পলিহাইড্রামনিয়াস দুটো সিচুয়েশন রয়েছে। অলিগোহাইড্রামনিয়াসে অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, পলিহাইড্রামনিয়াসে ইনক্রিজ হয়ে যাচ্ছে। তো ইউরিনটা হচ্ছে মেন একটা কম্পোনেন্ট আমাদের অ্যামনিওটিক ফ্লুইডের ক্ষেত্রে। তো যখনই অ্যামনিওটিক ফ্লুইডের অ্যামাউন্ট কমছে ভাবতে হবে তখন যে কোনো একটা ইউরিনারি ট্র্যাক্টের প্রবলেম রয়েছে, অর্থাৎ ইউরিনটা ঠিকমতো হচ্ছে না বাচ্চার, যেই কারণে অলিগোহাইড্রামনিয়াস হচ্ছে। তাহলে পলিহাইড্রামনিয়াস কখন হবে? যদি বাচ্চা অ্যামনিওটিক ফ্লুইডটাকে ড্রিঙ্ক করতে না পারে, খেতে না পারে, তাহলে সেটা জিআই ট্র্যাক্টের প্রবলেম হতে পারে, অ্যানেনসেফালি হতে পারে, এরকম কিছু সিচুয়েশন যেখানে বাচ্চা অ্যামনিওটিক ফ্লুইড খেতে পাচ্ছে না, যেই কারণে অ্যামনিওটিক ফ্লুইডের ভলিউমটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। তাহলে অলিগোহাইড্রামনিয়াস মানে সেটা ইউরিনারি ট্র্যাক্ট অ্যাবনর্মালিটিস, পলিহাইড্রামনিয়াস মানে সেটা জিআই ট্র্যাক্টের প্রবলেম বা অ্যানেনসেফালি এরকম কিছু একটা। ঠিক আছে। After examination, the cervix of a woman is 5 cm dilated and 50% effaced. The nurse knows that she is in. তাহলে 5 cm ডাইলেট হয়েছে, 50% ইফেস্ট রয়েছে। তো সেকেন্ড স্টেজ, ফার্স্ট স্টেজে ল্যাটেন্ট ফেজ, ফার্স্ট স্টেজে ট্রানজিশনাল ফেজ, ফার্স্ট স্টেজের অ্যাক্টিভ ফেজ। তিনটে ফেজে ভাগ করা হয়, কোথাও কোথাও দুটো ফেজে ভাগ করা হয়। তাহলে ল্যাটেন্ট ফেজ, তিনটে ফেজে যেহেতু ভাগ করেছে, ল্যাটেন্ট ফেজ আমরা 0 থেকে 4 বলবো, 4 to 8কে আমরা বলবো অ্যাক্টিভ ফেজ, তারপরে 8 to 10 সেটাকে ট্রানজিশন ফেজে পড়ে, তারপরে সেটা সেকেন্ড স্টেজে যাচ্ছে। তাহলে 5 সেন্টিমিটার যদি ডাইলেট হয়, 50% যদি ইফেস্ট হয়, তখন সেটাকে আমরা অ্যাক্টিভ ফেজের মধ্যে ফেলবো। ঠিক আছে। অ্যান্ড ইনফ্যান্টস ইন্টেস্টাইন আর স্টেরাইল অ্যাট বার্থ, ইনফ্যান্টের ইন্টেস্টাইন অ্যাট বার্থে স্টেরাইল থাকে। দেয়ারফোর দ্য ইনফ্যান্ট ল্যাক দ্য ব্যাকটেরিয়া নেসেসারি ফর সিনথেসিস অফ, ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার সিনথেসিসের জন্য কোনটা নেসেসারি? বিলিরুবিন, বাইল সল্ট, ভিটামিন কে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ভিটামিন কে নেসেসারি, সেই জন্যই আমরা আফটার বার্থে বাচ্চাদেরকে ভিটামিন কে ইঞ্জেকশন দিয়ে থাকি। Which neurotransmitter has been implicated in the development of Alzheimer's disease? Alzheimer's disease ডেভেলপ করছে কোন নিউরোট্রান্সমিটারের জন্য? অ্যাসিটাইল কোলিন, যার লেভেলটা কম হয়ে যাচ্ছে, যেই কারণে অ্যালঝেইমার্স ডিজিজ ডেভেলপ করে। অ্যাকর্ডিং টু ইউজেন ব্লুয়ার, দ্য ফান্ডামেন্টাল সিমটমস অফ সিজোফ্রেনিয়া আর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 4A থাকে ব্লুয়ার্সের, 4A আমরা বলি, যার মধ্যে কী কী থাকে? অ্যাম্বিভ্যালেন্স, অটিজম, অ্যাফেক্টিভ ডিস্টারবেন্স এবং অ্যাসোসিয়েটিভ লুজনেস। তাহলে এখানে এগুলো সব রয়েছে অপশন এতে, অ্যাম্বিভ্যালেন্স, অটিজম, অ্যাফেক্ট ডিস্টারবেন্স এবং অ্যাসোসিয়েশন ডিস্টারবেন্স। ব্লুয়ারের 4A পজিটিভ এবং নেগেটিভ সিমটমস, স্নেইডারের ফার্স্ট র্যাঙ্ক সিমটমস, এগুলো সমস্তই ইম্পর্টেন্ট সিজোফ্রেনিয়া থেকে তোমাদেরকে মুখস্থ করতে হবে। নেক্সট,
Which of the following is the most prominent characteristics of borderline personality disorder? Borderline personality disorder এর ক্ষেত্রে কোন ক্যারেক্টারিস্টিক সব থেকে প্রমিনেন্ট থাকে? সাসপিসিয়াসনেস, ম্যাজিক্যাল থিঙ্কিং, ইনস্ট্যাবিলিটি ইন পার্সোনাল রিলেশনশিপ, আনলফুল বিহেভিয়ার। তাহলে বর্ডার লাইন পার্সোনালিটির ক্ষেত্রে কি হয়, মানুষ কি করছে, যে বর্ডার লাইনে থাকছে, খুব মানে আনন্দ করতে পারছে না, দুঃখ করতে পারছে না, কোনো ডিসিশন নিতে পারছে না, কি করবে বুঝতে পারছে না, তার একটা সবসময় সাপোর্টের প্রয়োজন। তাহলে যার নিজেরই সাপোর্টের প্রয়োজন, সে ভালোভাবে পার্সোনাল রিলেশনশিপটা মেনটেন করতে পারবে না। তাহলে এখানে আমরা ইনস্ট্যাবিলিটি ইন পার্সোনাল রিলেশনশিপ দেখতে পাবো। সাসপিসিয়াসনেস আমরা কোথায় দেখতে পাবো, যেটা আমাদের প্যারানয়েড সিজোফ্রেনিয়াতে আমরা দেখি, বা সিজয়েড পার্সোনালিটির ক্ষেত্রে দেখতে পাই, সরি প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে সাসপিসিয়াসনেস মানে হচ্ছে সেটা প্যারানয়েড। ম্যাজিক্যাল থিঙ্কিং কোথায় দেখি, সিজোটাইপাল। সিজোটাইপালের ক্ষেত্রে ম্যাজিক্যাল থিঙ্কিং। আর আনলফুল বিহেভিয়ার মানে যেগুলো লয়ের এগেনস্টে, তাহলে এটা অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার। আচ্ছা, নেক্সট, প্যাথোলজিক্যাল রিপিটেশন বাই ইমিটেশন অফ দ্য বিহেভিয়ার অফ অ্যানাদার পারসন। প্যাথোলজিক্যাল বলছে অর্থাৎ একটা কন্ডিশন যেখানে প্যাথোলজিক্যাল চেঞ্জেস হচ্ছে। ইমিটেশন অফ দ্য বিহেভিয়ার অফ অ্যানাদার পারসন, অন্য একটা পার্সনের বিহেভিয়ারকে ইমিটেট করছে, তাহলে সেটাকে কি বলবো? যদি অ্যাকশন রিপিট করে তাহলে ইকোপ্রেক্সিয়া, যদি কথা রিপিট করে তাহলে সেটা ইকোলেলিয়া। ইনিউরেসিস মানে ইনভলেন্টারি প্যাসেজ অফ ইউরিন, আর এনকোপেরিসিস হচ্ছে ইনভলেন্টারি প্যাসেজ অফ স্টুল। ঠিক আছে, ইন বেড, হ্যাঁ, যেখানে করার কথা নয় সেখানে করছে, সেটাকেই বলছি। According to Erikson, a young adult must accomplish the task associated with the stage known as. অ্যাকর্ডিং টু এরিকসন, যখন হচ্ছে ইয়ং অ্যাডাল্টের ক্ষেত্রে কোনটা থাকে, মানে ডেভেলপমেন্টাল টাস্ক একটা থাকে, তো ইয়ং অ্যাডাল্টের ক্ষেত্রে কোনটা থাকে? ইন্টিমেসি ভার্সেস গিল্ট, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিয়রিটি, ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন এবং জেনারেটিভিটি ভার্সেস টেকনিশন। তাহলে ইয়ং অ্যাডাল্টের ক্ষেত্রে থাকছে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। ভেরি ইম্পর্টেন্ট, এরিকসনের যে স্টেজগুলো এবং ফ্রয়েডের যে স্টেজগুলো, কোশ্চেন আসে এখানটা, এই ইয়ং অ্যাডাল্ট বলে দেয়, অ্যাডোলসেন্স বলে দেয়, টডলার বলে দেয়, ওল্ড এজ বলে দেয়, তো এই জায়গাটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। নেক্সট, a male client is admitted to the substance abuse unit for alcohol detoxification. Alcohol detoxification এর জন্য অ্যাডমিটেড হয়েছে। Which of the following medication is nurse most likely to administer to reduce the symptoms of alcohol withdrawal? অ্যালকোহল উইথড্রয়ালের সিমটমস কমানোর জন্য আমরা কি দেব পেশেন্টকে? ন্যালোক্সোন, হ্যালোপেরিডল, ম্যাগনেসিয়াম সালফেট, আর ক্লোরাজিপ অক্সাইড বা লিব্রিয়াম। তাহলে যেহেতু অ্যালকোহল ডিটক্সিফিকেশনের জন্য এসেছে, অ্যালকোহল উইথড্রয়ালে সাইন সিমটমস দেখা যাচ্ছে, তার জন্য আমরা তাকে ক্লোরোডায়াজিপ অক্সাইড বা ডায়াজিপাম বা তোমার লিব্রিয়াম এরকম টাইপ অফ ড্রাগ দিতে পারি। ঠিক আছে, ক্লোরোডায়াজিপ অক্সাইড বা লিব্রিয়াম দিয়ে থাকি। নেক্সট, Isha with a diagnosis of depression is started on imipramine 75 mg by mouth at bedtime. ডিপ্রেশনের ডায়াগনোসিস হয়েছে, তাকে আমরা ইমিপ্রামাইন দিচ্ছি। ইমিপ্রামাইন কোন গ্রুপ অফ ড্রাগ? ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেশন। দ্য নার্স শুড টেল দ্য নার্স দ্যাট, নার্স আমরা কি বলবো পেশেন্টকে? দিস মেডিকেশন মে বি হ্যাবিট ফর্মিং অ্যান্ড উইল বি ডিসকন্টিনিউস অ্যাজ সুন অ্যাজ দ্য ক্লায়েন্ট ফিলস বেটার। তাহলে ক্লায়েন্ট বেটার ফিল করলে ওটা বন্ধ করে দিতে পারে, এরকম কি বলি আমরা? কখনো বলি না। তাহলে কোনো ড্রাগই, কোনো সাইকিয়াট্রিক ড্রাগ বা অন্য যে কোনো ড্রাগই ডক্টরের পারমিশন ছাড়া বা অ্যাডভাইস ছাড়া আমরা বন্ধ করতে পারি না। দিস মেডিকেশন হ্যাজ নো সিরিয়াস অ্যাডভার্স এফেক্টস, এই মেডিকেশনের কোনো সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট নেই, এটাও হবে না। দ্য ক্লায়েন্ট শুড অ্যাভয়েড ইটিং সাচ ফুডস অ্যাজ এজেড চিজ, ইয়োগার্ট অ্যান্ড চিকেন লিভার্স ওয়াইল টেকিং দ্য মেডিকেশন। মেডিকেশন যখন নেবে তখন এজেড চিজ, ইয়োগার্ট, চিকেন, এগুলো লিভার, এগুলো নেওয়া যায় না। এগুলো কোন ড্রাগের ক্ষেত্রে দেওয়া হয়? টিসিএর ক্ষেত্রে হয় না, এগুলো মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরের ক্ষেত্রে এই অ্যাডভাইসটা দিতে হয়। আর টিসিএর ক্ষেত্রে তাহলে আমি কি অ্যাডভাইস দেবো? দিস মেডিকেশন মে ইনিশিয়ালি কজ টায়ার্ডনেস হুইচ শুড বিকাম লেস বদারসাম ওভার টাইম। তাহলে টাইমের সাথে সাথে এই যে টায়ার্ডনেসটা সেটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, দ্য থেরাপিউটিক অ্যাপ্রোচ ইন দ্য কেয়ার অফ অ্যান অটিস্টিক চাইল্ড ইনক্লুড দ্য ফলোয়িং এক্সেপ্ট। তাহলে অটিজম থেকে কিন্তু আমরা আরও একটা কোশ্চেন আগে পেয়েছিলাম। এখানে কি বলছে যে অটিস্টিক চাইল্ডের জন্য থেরাপিউটিক অ্যাপ্রোচ কি হবে না, এখানে এক্সেপ্ট রয়েছে। এনগেজ ইন ডাইভার্সিনারি অ্যাক্টিভিটিস ওয়েন অ্যাক্টিং আউট, এটা করতে পারবো না। প্রোভাইড অ্যান অ্যাটমসফিয়ার অফ অ্যাকসেপ্টেন্স
অ্যাকসেপ্টেন্সের ওয়েদার আমার দরকার। প্রোভাইড সেফটি মেজার্স, রিঅ্যারেঞ্জ দ্য এনভায়রনমেন্ট টু অ্যাক্টিভেট দ্য চাইল্ড, এটা আমরা করব না, সরি এটা একটু ভুল হলো। এনগেজ ইন ডাইভার্সনারি অ্যাক্টিভিটিস ইন অ্যাক্টিং আউট, মানে বলতে চাইছি যে যখন বাচ্চা যখন অ্যাক্টিং আউট বা রেগে যাচ্ছে তখন তাকে ডাইভার্ট করব, অর্থাৎ তাকে একটা অন্য কোনো কাজ দেবো যাতে সে সেখান থেকে ভুলে অন্যদিকে যায়। তো এটা ঠিক আছে, কিন্তু আমরা এনভায়রনমেন্টকে রিঅ্যারেঞ্জ করব না, কারণ হচ্ছে যে সমস্ত অটিজমের বাচ্চা থাকে তারা একই এনভায়রনমেন্টে থাকতে পছন্দ করে এবং তাদের জন্য কেয়ার গিভারও একজনই থাকে, তারা 1-to-1 অ্যাটাচমেন্ট বেশি পছন্দ করে এবং খুব একটা বেশি কমিউনিকেট করে না অন্য কারোর সাথে। তাহলে আমরা এনভায়রনমেন্টকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে বাচ্চা অ্যাক্টিভেট হবে না, তাকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে কাজকর্ম করাতে হবে এক কথায় বলতে গেলে, ঠিক আছে। তাহলে এটা অপশন ডি হবে, এখানে এক্সেপ্ট রয়েছে। নার্সিস অ্যাওয়ার্ড দ্যাট ডিমেনশিয়া আনলাইক ডিলিরিয়াম ইজ ক্যারেক্টারাইজড বাই, অর্থাৎ বলতে চাইছে যে ডিমেনশিয়া ডিজিজটার মধ্যে কোন জিনিসটা থাকে যেটা ডিলিরিয়ামে থাকে না, মানে ডিমেনশিয়াতে থাকে কিন্তু ডিলিরিয়ামে থাকে না, এই ব্যাপারটা কোনটা ডিফারেন্স রয়েছে ডিলিরিয়ামের থেকে ডিমেনশিয়ার। স্লার স্পিচ, ইনসিডিয়াস অনসেট, ক্লাউডিং অফ কনসাসনেস, সেন্সারি পারসেপচুয়াল চেঞ্জ। তাহলে একদমই কোশ্চেন পড়েই আমাদের মনে হয় যে ক্লাউডিং অফ কনসাসনেস, কারণ ডিমেনশিয়া ডিলিরিয়ামের ডিফারেন্সের মধ্যে ক্লাউডিং অফ কনসাসনেস পড়ে। তাহলে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, কি বলছে, নার্সিস অ্যাওয়ার্ড দ্যাট ডিমেনশিয়া আনলাইক ডিলিরিয়াম, অর্থাৎ ডিমেনশিয়া ডিলিরিয়ামের মতো নয় কোন জায়গায়। তাহলে ক্লাউডিং অফ কনসাসনেস আমরা ডিমেনশিয়াতে কিন্তু দেখি না, ওটা ডিলিরিয়ামে দেখি, তাহলে এই অপশনটা আমার হবে না কিন্তু। তাহলে কি হবে, ইনসিডিয়াস অনসেট হবে। কেন, কারণ ডিমেনশিয়া সবসময় গ্র্যাজুয়াল অনসেট, অর্থাৎ সময়ের সাথে সাথে তার এই যে এটা খারাপ হতে থাকে, তার মেমোরি খারাপ হতে থাকে, কারণ সেখানে ব্রেনের কিছু চেঞ্জেস হচ্ছে। তাহলে হঠাৎ করেই ডিলিরিয়াম ডেভেলপ করতে পারে কিন্তু ডিমেনশিয়া ডেভেলপ করবে না, তাই তো। তাহলে এটার অ্যান্সার অপশন বি হবে কিন্তু। কোশ্চেন খুব ভালো করে পড়তে হবে, আদারওয়াইজ জানা জিনিস কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। খুব ভালো করে কোশ্চেনগুলোকে পড়তে হবে। নেক্সট, a client with obsessive compulsive disorder is hospitalized in an inpatient unit. Which nursing response is most therapeutic? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের একটা পেশেন্ট অ্যাডমিটেড রয়েছে, কোন নার্সিং রেসপন্সটা সব থেকে থেরাপিউটিক হবে? অ্যাকসেপ্টিং দ্য ক্লায়েন্টস ওসিডি বিহেভিয়ার, কম্পালসিভ বিহেভিয়ার, এটা ঠিক আছে, অ্যাকসেপ্ট করতে হবে। চ্যালেঞ্জিং দ্য ক্লায়েন্টস বিহেভিয়ার, চ্যালেঞ্জ আমরা করতে পারবো না। প্রিভেন্টিং দ্য ক্লায়েন্টস অবসেসিভ কম্পালসিভ, প্রিভেন্ট করলে সে শুনবে না বা বুঝতে পারবে না, আর রিজেক্ট তো করবোই না, তাহলে আমরা পেশেন্টকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করব। ফ্ল্যাসিড প্যারালাইসিস, ফিভার, শো থ্রোট আর দ্য ম্যানিফেস্টেশন অফ, প্যারালাইসিস, ফিভার, শো থ্রোট এগুলো কিসের ম্যানিফেস্টেশন? ডিপথেরিয়া, টিউবারকিউলোসিস, পোলিও আর টিটেনাস। তাহলে এটার অ্যান্সার পোলিও হবে, পোলিওতে ফ্ল্যাসিড প্যারালাইসিসটা দেখা যাচ্ছে। H1N1 is otherwise called as, H1N1 কে অন্য নামে কি বলা হয়? ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু আর ওয়াইল্ড ফ্লু। সোয়াইন ফ্লু এর আরেক নাম H1N1। নেক্সট, পেরিনেটাল মর্টালিটি রেট ইনক্লুডস, পেরিনেটাল মর্টালিটি রেট বলতে কি বোঝায়? পেরিনেটাল বলতে বোঝায় যেখানটায় স্টিল বার্থ রয়েছে, ডেথ অফ নিউবর্ন উইদিন ফার্স্ট 7 days অফ লাইফ, প্রথম 7 দিনের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, প্লাস স্টিল বার্থ, এই দুটোকেই পেরিনেটাল মর্টালিটি বলা হচ্ছে। ইন ইন্ডিয়া দ্য মোস্ট কমন কজ অফ আইএমআর ইজ, ইনফ্যান্ট মর্টালিটি রেটের সব থেকে বড় কারণ ইন্ডিয়াতে কোনটা? অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, কনজেনিটাল অ্যানোমালিস, লো বার্থ ওয়েট, ডায়রিয়া। বুঝতেই পারছো, লো বার্থ ওয়েট হবে। দ্য বেস্ট রেকমেন্ডেড বিএমআই ফর অ্যাডাল্ট ইজ, মানে বডি মাস ইন্ডেক্সের ক্ষেত্রে বেস্ট রেকমেন্ডেড কোনটা? তাহলে আগের দিন যে কোশ্চেনটা ডিসকাস করছিলাম ওখানে ওবেজের বিএমআই বলেছিল, যেটা কবেকার কোশ্চেন ছিল? 2022-এর কোশ্চেন ছিল পোস্ট বেসিকে, আর এটা 2023-এর এমএসসির কোশ্চেন। তাহলে বুঝতেই পারছো এইভাবে কিন্তু কোশ্চেন রিপিট হয়। বেশ, তাহলে এখানে বলছে বেস্ট রেকমেন্ডেড বিএমআই ফর অ্যাডাল্ট, এটা কি হবে? 19 থেকে 25 হবে, তাই তো। 15 থেকে 19 হলে সেটাকে আন্ডারওয়েট বলেছিলাম, 25 থেকে 30 হলে ওভারওয়েট, আর 31 মানে মোর দেন 30 হয়ে গেলে সেটাকে ওবেস বলা হচ্ছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ জুনোসিস অর জুনোটিক ডিজিজ? জুনোটিক ডিজিজ কাকে বলছি? চিকেনগুনিয়া, ম্যালেরিয়া, র্যাবিস আর এইডস। তাহলে র্যাবিসকে আমরা জুনোটিক ডিজিজ বলছি। ডগ বাইটে র্যাবিস হয়, ডগ বাইট, ইঁদুর এগুলো সমস্ত কামড়ালে র্যাবিস হয়, বিড়াল, কুকুর, তো সেই জন্য এটা জুনোটিক ডিজিজের মধ্যে পড়ছে। আন্ডার জননী সুরক্ষা যোজনা, আ ফিমেল হু ডেলিভার্ড ইন গভর্নমেন্ট হসপিটাল ইন রুরাল এরিয়াস ইজ পেড, রুরাল এরিয়াতে যদি গভর্নমেন্ট হসপিটালে ডেলিভারি হয় তাহলে জননী সুরক্ষা যোজনার আন্ডারে সে কত টাকা পাবে? সে পাবে 1400 টাকা। আর যদি আরবান এরিয়াজে হয় তাহলে সে পাবে
কত? 1000 টাকা। আরবান এরিয়াজের ক্ষেত্রে 1000 রুপিস। কম্পোনেন্টস অফ স্কুল হেলথ সার্ভিস ইনক্লুডস, স্কুল হেলথ সার্ভিসের মধ্যে কি কি পড়ে? হেলথ অ্যাপ্রাইজাল, ইমিউনাইজেশন, হেলদি স্কুল এনভায়রনমেন্ট, অল অফ দিস। তাহলে সবগুলোই পড়বে স্কুল হেলথ সার্ভিসের মধ্যে। আ কমিউনিটি হেলথ সেন্টার কভার্স দ্য পপুলেশন অফ, কমিউনিটি হেলথ সেন্টার কত পপুলেশন কভার করে? 5000 থেকে 6000, 15000 থেকে 18000, 1 লাখ থেকে 1,20,000 আর 50,000 থেকে 60,000। তাহলে কমিউনিটি হেলথ সেন্টারে 1 লাখ থেকে 1,20,000। আর পিএইচসি যদি থাকে পাবলিক হেলথ সেন্টার তাহলে 5000 অবধি, 3000 আর 5000। আর যদি প্রাইমারি হেলথ সেন্টার থাকে তাহলে সেটা কত থাকে? 30,000 আর 20,000, তাই তো? তাহলে এভাবে আমাদের মানে পপুলেশনটা থাকে, যেখানে হিলি এরিয়াজ এবং নর্মাল এরিয়াজের ভাগ থাকে। এখানে 80 আর 1,20,000 বা 1 লাখ অবধি থাকে, 80,000 আর 1,20,000। ঠিক আছে। হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি ইজ অলসো নোন অ্যাজ, হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটিকে কি বলা হয়? ভোর কমিটি, মুদালিয়ার কমিটি, শ্রীবাস্তব কমিটি আর কর্তা সিং কমিটি। তাহলে হেলথ সার্ভে অ্যান্ড প্ল্যানিং কমিটি হচ্ছে মুদালিয়ার কমিটি। তো এই ছিল আমাদের 2023-এর এমএসসির কোশ্চেন। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। কেমন লাগলো কোশ্চেনগুলো? তোমাদের কি মনে হয় এই কোশ্চেনে পরীক্ষা দিলে তোমরা কত স্কোর করতে পারবে? তোমরা একটু দেখো কোশ্চেন পেপারগুলো, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপারগুলোতে পারলে একবার করে এক্সামও দিয়ে দিতে পারো। প্রত্যেকটা কোশ্চেন পেপারই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট সেখানটা অ্যাভেলেবেল রয়েছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর অ্যান্সারগুলো তো আমি বলেই দিলাম। তো এই ছিল আজকে তোমাদের জন্য। তোমরা সবাই খুব ভালো থাকবে এবং মন দিয়ে পড়াশুনো করবে। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। বাই বাই।